কলকাতা, সময় রাত 11টা। গভীর অন্ধকারাচ্ছন্ন গলির শেষ মুখে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে। আজ অফিস থেকে ফিরতে ফিরতে সত্যি বড্ড রাত করে ফেলেছে। সে রাস্তায় এত যানজট, তার উপরে আজ আবার ট্রেন লেট। সত্যি আর কিছুই ভালো লাগছে না স্ত্রীর। ওদিকে আবার আকাশে ঘন কালো মেঘের আস্তরণও দেখা দিচ্ছে। ধীরে ধীরে এই মেঘের চাদর ঢাকা দিয়ে দিচ্ছে ওই দূর আকাশের চন্দ্রলোককেও। শিরশিরে ঝোড়ো হাওয়া বইছে চারিদিকে। আজকে অফিস থেকে ফেরার পথে শ্রী অবশ্য শুনছিল লোকজনের মুখে মাঝরাতে নাকি ভালোই ঝড় বৃষ্টি হতে পারে। কদিন আবারও গভীর নিম্নচাপের দরুন এই বৃষ্টি বাদলা লেগেই থাকবে। তবে এই বৈশাখের এমন গুমোট গরমের মধ্যে এই অকাল শ্রাবণ ধারা শহরবাসীর মনে যে শান্তির পরশ এনে দেয় তা বলার অপেক্ষা রাখে না। চারিপাশ থেকে বৃষ্টির আগে মাটির যে সোঁদা মিঠে গন্ধটা ভেসে আসছে তা স্ত্রীর বড়ই প্রিয়। আর কিছু না ভেবে গলির মধ্যে প্রবেশ করেও। আজ মনে হয় কোনো কারণে স্ট্রিট লাইটগুলো বন্ধ হয়ে রয়েছে। গলির মুখে কেমন যেন বিদঘটে অন্ধকার মনে হয়। লোডশেডিং হয়েছে নাকি? অন্যদিন এই পথ দিয়ে যাই ঠিকই, কিন্তু এতটা গা ছমছম করে না তো। আজ কেমন যেন মনে হচ্ছে বাবাকে একবার ফোন করব, একটু এগিয়ে আসতে বলবো গলির মুখে। আবারও কিছু ভেবে নিজের মনেই বলে, না না থাক, বাবার তো এমনিতেই শরীরটা খারাপ, আবার এত দূর এগিয়ে আসবি গরমের মধ্যে। থাক, বরং আমি একটু জোরে পা চালাই। নিজের ভাবনার মধ্যে শ্রী এতটাই ডুবেছিল যে একবারের জন্যেও সে বুঝতেই পারল না এই নিকষ কালো আঁধারকে হাতিয়ার করেই এক ছায়া মূর্তি নীরবে তার পিছু নিয়েছে। টিপটিপ করে কয়েক ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে এরই মধ্যে। হঠাৎ কি মনে হতে শ্রী পেছনে ঘুরে তাকায়। কেউ যেন অনুসরণ করছে ওকে। অন্ধকার গলির মধ্যে দ্রুত পা চালাতে শুরু করে শ্রী। এবারে পেছন থেকে একটা ভারী বুট জুতোর আওয়াজ সুস্পষ্টভাবে ভেসে আসছে। শ্রীর ভাবনা ভুল নয়, সত্যি এক দীর্ঘকায় ছায়া মানব ধাওয়া করছে ওকে। কিন্তু কেন? গলির মধ্যে প্রাণ ভয়ে দৌড়াতে থাকে শ্রী। পেছনে সেই অবয়ব দৌড়ে আসছে। একটা সময় কোনো কিছুতে হোঁচট খেয়ে সামনে মুখ থুবড়ে পড়ে শ্রী। অস্ফুট একটা চিৎকার বেরিয়ে আসে ওর মুখ থেকে। আর ঠিক তখনই শ্রী অনুভব করে একজন দীর্ঘকায় ব্যক্তি এসে দাঁড়িয়েছে ঠিক ওর পেছনে। তার বিশাল পেশিবহুল দেহের ছায়া মাটিতে এসে পড়েছে। কাঁপা কাঁপা গলায় ভয়ার্ত দৃষ্টিতে শ্রী বলে ওঠে, কে 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 আপনি? কাকে চান? আমার পিছু নিয়েছেন কেন? সেই অবয়বটি এবার বিকট ভাবে হাসতে শুরু করে। ভয়ে আতঙ্ক যেন মুহূর্তের মধ্যে গ্রাস করছে শ্রীকে। কি করবে কিচ্ছু বুঝতে পারছে না ও। অনেকক্ষণ এই অন্ধকারের মধ্যে থাকার দরুন চোখটা অনেকটা শুয়ে এসেছে ওর। আর এই আলো আঁধারের মধ্যে শ্রী দেখে ওর সামনে দাঁড়িয়ে রয়েছে এক দীর্ঘকায় ব্যক্তি, যার চোখ দুটি বীভৎস রকমের বিস্ফারিত। বিশাল মুখগহ্বরের মধ্যে থেকে বেরিয়ে এসেছে বিশাল দুই স্বতন্ত্র। তার সারা মুখ গাঢ় রক্তাভ, যেন সারা মুখে রক্ত মেখেছে ওই ব্যক্তি। আতঙ্কে চিৎকার করে ওঠে শ্রী। শ্রী কিছু বুঝে ওঠার আগে লোকটা শ্রীর ওড়নাটা পেঁচিয়ে ধরে শ্রীর গলায়। ছটপট করতে থাকে শ্রী যন্ত্রণায়। কিছুতেই সে এই দীর্ঘকায় পুরুষটির সাথে পেরে উঠছে না। একই সারাদিনের পরিশ্রম, তার উপরে আকস্মিক এই ঘটনায় যেন হতবুদ্ধ হয়ে পড়েছে সে।
শরীরের সমস্ত জোর যেন ফিকে হয়ে এসেছে এই পিশাচের সামনে। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি করার পর শ্রী বুঝতে পারছে যেটাকে সে এতক্ষণ মুখ বলে মনে করছিল সেটা আদৌ কোনো মুখ নয়, বরং কোনো শক্ত আস্তরণ, ঠিক যেন কোনো মুখোশ। কেন কেউ ওকে শেষ করে দিতে চাইবে কিছুই আর বুঝতে পারছে না। শ্রী প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। ওড়নাটা ওর গলার মধ্যে পেঁচিয়ে দেওয়ার পাশাপাশি বেশ কিছুটা অংশ ওর মুখের মধ্যেই ঢুকিয়ে দিয়েছে সেই আততায়ী। তাই শত চেষ্টা করলেও সামান্যতম আওয়াজ কিংবা বাতাসও সে গ্রহণ করতে পারছে না। ধীরে ধীরে শ্রীর কাঁপতে থাকা শরীরটা স্থির হয়ে আসছে। কয়েকবার হেঁচকি তুলে চিরতরের জন্য স্থির হয়ে যায় শ্রীর শরীরটা। আর ঠিক সেই সময় আততায়ী ওর শরীরটাকে ছেড়ে দেয় আর ওর গলার মধ্যে পেঁচিয়ে থাকা ওড়নাটা ধরে কুকুরের মতো টেনে হিজড়ে শ্রীর শরীরটা নিয়ে যেতে থাকে কোনো পরিত্যক্ত স্থানের মধ্যে। একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর ওপরে শরীরটাকে হ্যাচড়াতে হ্যাচড়াতে নিয়ে চলেছে খুনি। বাইরে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে, আর তার মাঝে তীক্ষ্ণ শীষের ধ্বনি যেন সারা চরাচরকে কাঁপিয়ে তুলেছে। ক্ষতবিক্ষত শরীরটাকে একটা নির্দিষ্ট স্থানে এনে তার শরীর থেকে সকল পোশাকগুলো খুনি খুলতে শুরু করে উন্মাদের মতো। পোশাকগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলতে থাকে যত্রতত্র। বেশ কিছুক্ষণের মধ্যে নগ্ন রক্তাক্ত শরীরটার উপরে বেল্টের আঘাত হানতে থাকে একের পর এক। একটা মৃত শরীরের ওপরে এমন অত্যাচার কোনো মানুষ করতে পারে না। আজ যেন নরকের বুক থেকে অবতীর্ণ হয়েছে এই মানবরূপী পিশাচ পৃথিবীর বুকে। কুটিল ক্রূর হাসি ফুটে উঠেছে সেই আততায়ী ঠোঁটে। সারা মুখে ছেয়ে রয়েছে ক্রূরতা। এর মধ্যেই মৃত নারীটির দুই হাতের আঙুলে হাতুড়ির বাড়ি মারতে থাকে। এক এক করে চিমটের সাহায্যে উপড়ে নিতে থাকে তার নখগুলি। এই নৃশংসতার পরেও সে থেমে থাকে না। চরম নারকীয়ভাবে মৃত শরীরটির ওপর মেটাতে থাকে তার চরম পাশবিক প্রবৃত্তি। সঙ্গমের এক পর্যায়ে গিয়ে মেয়েটির মাথায় গোঁজা চুলের কাঁটাটা বের করে সেটাকে নৃশংসভাবে গুঁজে দেয় ওই মেয়েটির দুই চোখে। পরম তৃপ্তির হাসি ফুটে ওঠে সেই আততায়ীর মুখে। বেশ কয়েক ঘন্টা এই যৌন পাশবিক নারক ক্রিয়া চালানোর পর সেই পিশাচ একটা সময় ব্যাগ থেকে বের করে আনে ধারালো সুচালো একটি অস্ত্র, আর সেই মৃত নারীর কপালে অঙ্কন করে দেয় এক বিশেষ চিহ্ন। আর একটা সরু সুচালো কোন অস্ত্র দিয়ে বাম হাতে লিখতে থাকে কিছু শব্দ। শূন্য নয়ন, কণ্টক গাত্র, মরণ রচিত আধার। ঘরের একপাশে পড়ে রয়েছে স্ত্রীর ক্ষতবিক্ষত মৃতদেহটি। এতক্ষণে সেই আততায়ী নিজের মুখোশটা খুলে একবার তাকায় মৃতদেহটার দিকে। অমলিন হাসির রেশ এখনো লেগে আছে তার ঠোঁটের কোণায়। ধীর পায়ে এগিয়ে যায় সে ওই মৃতদেহটার দিকে। তারপর নিজে দেহটার পাশে শুয়ে পরম যত্নে হাত বোলাতে থাকে স্ত্রীর সারা মুখে। দুহাতে জড়িয়ে ধরে শরীরটাকে পরম আবেশে। বাইরে তুমুল বেগে বৃষ্টির বাড়িধারা পৃথিবীর বুকে আছড়ে পড়ছে। বিদ্যুতের ঝলক দেখা যাচ্ছে আকাশের বুকে। আর এই বৃষ্টির রাতকে কাজে লাগিয়ে শহর কলকাতার বুকে ঘটে যায় ঘৃণ্য নারকীয় এই হত্যালীলা। 2025 কলকাতা, সকাল 11:10।
কলেজের গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে রয়েছে বিট্টু আর ওর 3 জন বন্ধু, স্নেহা, সুনয়রা, পার্থ। ভাই, এইসবের কোনো মানে হয় বলতো? এই কটা দিন হলো আমাদের এক্সাম শেষ হয়েছে, তার মধ্যে রঞ্জন স্যার এক গাদা অ্যাসাইনমেন্ট দিয়ে দিলেন আমাদের। আবার তাও কিনা আমাদের কমপ্লিট করে ওনার কাছে সাবমিট করতে হবে নেক্সট উইকের মধ্যে। বলি, আমরা মানুষ নাকি রোবট? কি মনে করেন কি উনি আমাদের? চরম বিরক্তির সাথে কথাটা বলে ওঠে বিট্টু। বিট্টুর এই কথার সাথে তাল মিলিয়ে পার্থ বলে, আরে নেক্সট উইক আমার দার্জিলিংয়ে যাওয়ার কথা আছে ভাই। ট্রেনের টিকিট ফিকিট সব কাটা কনফার্ম। তার মধ্যে স্যারের এই পাগলামি, উফ, আর নেওয়া যাচ্ছে না। স্নেহা বলে, হ্যাঁ, আমাদের ব্যক্তিগত জীবন বলে কি কিছুই নেই। পরীক্ষা শেষ হয়েছে এইমাত্র, এবার কোথায় ভাবলাম একটু চিল করব, তা না, আমার এই অ্যাসাইনমেন্ট প্রজেক্ট এইসব করতে বসো। ভালো লাগে না, খারুস স্যার একটা। সুনয়না বলে ওঠে, আচ্ছা শোন, এত চিৎকার চেঁচামেচি করে তো কোনো লাভ নেই, তাই না? কাজের কাজ কিছুই হবে না। তার চেয়ে ভালো আমরা এর মধ্যে একদিন গ্রুপ স্টাডি করে হাতে হাতে সবটা কমপ্লিট করে ফেলি। সবাই একসাথে থাকলে আর কারোরই বিরক্ত লাগবে না, অ্যাসাইনমেন্টটাও ঠিকঠাকভাবে শেষ করে ফেলতে পারবো আমরা। কি বলিস তোরা? হ্যাঁ, কথাটা তুই মন্দ বলিসনি, এটা করা যেতেই পারে। তাহলে কবে আসছিস বল? প্রতিবারের মতো এবারেও আমার বাড়িতেই নাহলে চলে আয় তোরা। হ্যাঁ, এটা করা যেতে পারে। পার্থ তো নেক্সট উইক বেরিয়ে যাচ্ছে, তাহলে আমরা বরং আগামীকাল তোর বাড়ি আসছি। আমার তো কাল হবে না রে, ডিউটি আছে। তোরা প্লিজ ওটা পরশু কর, তাহলে আমি একটু জয়েন করে যেতে পারবো তোদের সাথে। ডিউটি? তোর আবার কিসের ডিউটি? আসলে তোদের জানানো হয়নি, আমি পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জবও করছি। তোরা তো জানিসই, কয়েক মাস আগে ঘটে যাওয়া অ্যাক্সিডেন্টের পর বাবার নিজের পায়ে হাঁটা চলার ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলেছে। আর বাবাই আমাদের একমাত্র আর্নিং মেম্বার ছিল। তাই এই সময় দাঁড়িয়ে আমাকেই আমার পরিবারের পাশে দাঁড়াতে হবে। তাছাড়া বাবার ট্রিটমেন্টের জন্য জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে। মায়ের পক্ষেও আর এই সংসারটা না সম্ভব হয়ে উঠছে না রে। অগত্যা আমি নিজেই এই জবটা খুঁজে নিলাম। অন্ততপক্ষে নিজের পড়াশোনার খরচটা তো চালিয়ে নিতে পারবো, মা বাবার পাশেও একটু দাঁড়াতে পারবো। খুব ভালো করেছিস নয়ন, কিন্তু কলেজের দিকটা সেটা কি হবে? তুই অফিসে বেরিয়ে গেলে ক্লাস করবি কি করে? আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে নিয়েছি এই বিষয়ে। উনি বলেছেন 3 মাসে 10টা ক্লাস অ্যাটেন্ড করলেই হয়ে যাবে। যাক, তাহলে তোকে আর বাদ বাকি কিছু নিয়ে ভাবতে হবে না, আমরা আছি। আমরা তোকে সমস্ত ক্লাস নোটস সব পাঠিয়ে দেবো, চাপ নেই। থ্যাংক ইউ সো মাচ গাইজ, তোরা না থাকলে আমার যে কি হতো। এই চুপ কর তো, বেশি পাকা। বন্ধুত্বের মধ্যে আবার থ্যাঙ্কস কিসের? হ্যাঁ শুনি। আচ্ছা, এবারে কাজের কথায় আয়। তাহলে পরশু সকালে আসছিস আমার বাড়িতে, তাই তো? হ্যাঁ। কখন আসবি টাইমটা শুধু বল একবার। সকলে আলোচনা করে ঠিক করে ওরা স্নেহার বাড়ি পরশু বিকেল 5টা নাগাদ চলে যাবে। সেই মতো সব ঠিকঠাক করে যে যার বাড়ি ফিরে আসে। দুপুর 3টে, ভবানীপুর থানা। এসব কি হচ্ছে ইন্সপেক্টর দুবে? শহরের মধ্যে এই নিয়ে 4টে খুন হয়ে গেল, আর তাও এরকম নৃশংস পদ্ধতিতে। আর আপনি হাত পা গুটিয়ে বসে রয়েছেন। বাহ। আমি, আমার টিম, আমরা সবাই অপরাধীকে খুঁজে বার করার চেষ্টা করছি স্যার, বাট কোনো ক্লু পাওয়া যাচ্ছে না এই মার্ডারগুলোর ক্ষেত্রে। মেয়েগুলোকে কেউ কেনই বা খুন করেছে এইভাবে কিছুই বোঝা যাচ্ছে না। একটা কোনো সূত্র নেই, এত নিখুঁতভাবে প্রত্যেকটা খুন করা হয়েছে। আমরা শত চেষ্টা করেও কোনো সমাধানের রাস্তা বের করতেই পারছি না স্যার। গত পরশু যে মেয়েটার ডেড বডি আমরা পেয়েছি, সেটা কিন্তু আপনার এলাকার মধ্যেই পড়ে, সেটা ভুলে যাবেন না। আর আপনি বলছেন কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, মানেটা কি অফিসার? আপনাদের মুখ দেখে বসিয়ে রাখার জন্য ডিপার্টমেন্ট আপনাদের পেছনে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করছে না? আমি কিচ্ছু শুনতে চাই না। আগামী 1 সপ্তাহের মধ্যে আপনি এই কেসটা সলভ করবেন, নচেত আপনাকে এই ডিপার্টমেন্ট ছাড়তে হবে। আর তা হবে শুধুমাত্র আপনার ব্যর্থতার জন্যে। স্যার, এইসব কি বলছেন আপনি? ঠিকই বলেছি। আর হ্যাঁ, আজ থেকে আপনার টিম জয়েন করছে ইন্সপেক্টর নীলাদ্রি হালদার। এই টিমকে উনিই লিড করবেন। আগে উনি ভবানীপুরে পোস্টিং ছিলেন, আর এখন থেকে উনি আপনার সাথে এই থানার আন্ডারেই কাজ করবেন, আপনাদের সকলের বস হয়ে। আপনি ওনাকে সবটা বুঝিয়ে দেবেন আশা করি। অবশ্যই স্যার, আপনি কোনো চিন্তা করবেন না।
এসিপি প্রভাত রঞ্জন মুখার্জি ওনার কেবিনে ডেকে নেয় এক যুবককে। সুঠাম দেহ, গৌড় বর্ণ, উচ্চতায় তাও 6 ফিটের একটু বেশিই হবে। এক কথায় আদর্শবান সুপুরুষ। ইন্সপেক্টর নীলাদ্রি হালদার এসে স্যালুট জানায় এসিপি প্রভাত রঞ্জন মুখার্জিকে। এসিপি স্যার নীলাদ্রিকে আলাপ করিয়ে দেয় এসআই শিবরাম দুবের সাথে। অফিসিয়াল কিছু কথাবার্তার পর উনি বেরিয়ে যান থানা থেকে। আচ্ছা মিস্টার দুবে, আপনি এই নিউ কেসের ফাইলগুলো সব আমার কেবিনে একটু পাঠিয়ে দিন। আর এতদিন যেহেতু আপনি এই কেসের দায়িত্বে ছিলেন, তাই এখনো পর্যন্ত কেসটা কতদূর কি পৌঁছেছে সবটাই আপনি আমাকে বিস্তারিত জানাবেন। ওকে স্যার, আমি সব ফাইল নিয়ে আপনার কেবিনে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর হালদারের কেবিনে সব ফাইল নিয়ে হাজির হয় অফিসার দুবে। কেস ফাইলগুলোয় চোখ বোলাতে থাকে নীলাদ্রি। পরপর 4টে মার্ডার এতটা নৃশংসভাবে ঘটে গেছে, আর আপনাদের কাছে কোনো তথ্যই ঠিক মতো নেই। এক্স্যাক্টলি কোন স্থানে এই খুনগুলো ঘটেছে সেটা এখনো পর্যন্ত অজানা। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, প্রত্যেকটা বডিকে কি একই জায়গা থেকে উদ্ধার করা হয়েছে? না না স্যার, এক জায়গা থেকে নয়, প্রত্যেকটা বডি আমরা আলাদা আলাদা জায়গা থেকে পেয়েছি। যেমন ধরুন, কোনোটা মেট্রো স্টেশনের বাইরে, কোনোটা বাজারের মধ্যে, কিংবা গঙ্গার ঘাটে। তার মানে যে খুনটা করেছে সে বডিগুলোকে লুকানোর বদলে এমন জায়গায় রেখে গেছে যেখানে মৃতদেহগুলো খুব সহজেই সবার চোখে পড়ে। এই ফাইলে যা লেখা রয়েছে সেই অনুযায়ী সকালবেলায় গঙ্গার ঘাটে স্নান করতে আসা মানুষজন প্রথমে একটি মেয়ের বডিকে আইডেন্টিফাই করে। দ্বিতীয় বডিটা পাওয়া গেছে ভিক্টোরিয়া সরণি মার্কেটে। তৃতীয় বডিটা পাওয়া যায় সুদর্শনপুর রিসাইকেল সেন্টারের বাইরে। আর চতুর্থ খুন, অর্থাৎ গত পরশুদিন যে মেয়েটির লাশ আপনারা পেয়েছেন, সেটা পাওয়া গেছে নেতাজি ভবন মেট্রো স্টেশনের কাছ থেকে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, এই ডেড বডিগুলোর মধ্যে অদ্ভুত কিছু কি আপনি লক্ষ্য করেছেন? তেমন কিছু না স্যার, তবে হ্যাঁ, প্রত্যেকটা ভিকটিমের কপালে একটা অদ্ভুত চিহ্ন আঁকা ছিল, আর হাতের মধ্যে কিছু শব্দ উল্কির মতো করে লেখাও ছিল। প্রত্যেকের শরীরে আমি এটা লক্ষ্য করেছি। তবে ওইগুলোকে শব্দ বলা ভুল হবে, ওটাকে গানের লাইন বলা যেতে পারে স্যার। ইন্সপেক্টর হালদার ভুরু কুঁচকে তাকিয়ে থাকে এসআই দুবের দিকে। তারপর বলেন, গানের লিরিক্স মৃতদেহের হাতে? তা কি লেখা ছিল তাতে? প্রত্যেকের হাতে আলাদা আলাদা করে 2টো করে লাইন লেখা রয়েছে, কিন্তু এর মানে আমি কিছুতেই উদ্ধার করতে পারিনি। আমার মনে হয় স্যার, খুনি কোনো হিংস্র সাইকো কিলার হবে। তা না হলে এমন গানের লাইন কেউ কি ডেড বডির হাতে লিখবে? তুমি এক কাজ করো, আমাকে আরো কিছু ডিটেলস আর পোস্টমর্টমের রিপোর্টগুলো দিয়ে যাও, আমিও দেখি কে ওই খুনি। আর হ্যাঁ, ওদের হাতে যে লাইনগুলো পাওয়া গেছে তার নিশ্চয়ই ছবি তুলে রাখা হয়েছে, সেগুলো নিয়ে এসো। এই কেস ইন্সপেক্টর নীলাদ্রি হালদার নিজের হাতে নিলেও কোনো রকম সুরাহা সে করতে পারে না। সে অদ্ভুত সব শব্দের অর্থ, যার কোনো মানেই নীলাদ্রি বুঝে উঠতে পারছে না। এর মধ্যেই গ্রুপ স্টাডি করে ফেরার সপ্তাহখানেকের মধ্যেই ঘটে যায় আরও একটা ঘটনা। একদিন অফিস থেকে কাজ সেরে বেরোলেই বাড়ি ফিরে আসে না সুনয়না। থানায় রিপোর্ট লেখালেও কোনো লাভই হয় না। হঠাৎই দিন চারেকের পর সুনয়নার আধ পচা শরীরটা পুলিশ খুঁজে পায় একটি বাস স্ট্যান্ডের কাছ থেকে। নিউজ বাংলা চ্যানেলে সকাল থেকে বারংবার একটাই খবর দেখিয়ে চলেছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, খাস কলকাতার বুকে ঘটে গেল আবারও এক নৃশংস হত্যাকাণ্ড। পরপর অস্বাভাবিক 5টি খুন শহর কলকাতার বুকে। এবারে অদৃশ্য আততায়ীর হাতে প্রাণ হারাতে হলো 1 বছর 23-এর যুবতীকে। সকালে বাসস্ট্যান্ডের কাছের এক ডাস্টবিন থেকে উদ্ধার করা হলো যুবতীর আধ পচা মৃতদেহ। কে এই যুবতী? কেনই বা খুন হতে হলো তাকে? এই নিয়ে 5 জন নারী খুন হলো এই শহরের বুকে। এই প্রত্যেকটা খুনের পেছনে কাজ করছে কার মাথা? প্রত্যেকটি খুনের উদ্দেশ্যই বা কি? এখনো পর্যন্ত এই রহস্যের কোনো সুরাহা করতে পারেনি। পুলিশ প্রশাসন নিশ্চুপ নীরবতা পালন করছেন। এইভাবেই কি তবে শেষ হয়ে যেতে হবে শহরের মেয়েদের রাতের আঁধারে? আজ আমাদের শহর কলকাতা আর নিরাপদ নয়। রাতের আঁধারে অজানা আততায়ী আর কতজনের প্রাণ নেবে? কবে বন্ধ হবে এই নিশিক্রিয়া?
জানতে হলে চোখ রাখুন শুধুমাত্র ইটিভি নিউজ বাংলায়। কি বলছিস কি তুই পার্থ? সুনয়না খুন হয়েছে? মানে মানে কি আবল তাবল বলছিস তুই সকাল সকাল? কেমন উদ্ভ্রান্তের মতো লাগছে ওকে। হঠাৎ দেখলাম টিভির দিকে ওর চোখটা যেতে অদ্ভুতভাবে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ওটার দিকে। আবাহনকেও দেখলাম ব্যালকনিতে দাঁড়িয়ে কার সাথে খুব গম্ভীরভাবে কথা বলছে। আজকের সকাল যেন আর 5টা দিনের থেকে সম্পূর্ণ আলাদা। প্রথমেই এই চাঞ্চল্যকর খবর, তারপরে বিট্টুর এমন চোখ মুখের অবস্থা। ওদিকে আবাহনকেও স্বাভাবিক লাগছে না। বাড়ির পরিবেশ বড্ড বেশি থমথমে লাগছে, ঠিক যেন বড় সড়ো কোনো ঝড়ের পূর্বাভাস। দেখলাম বিট্টু কেমন পাথরের মূর্তির মতো টিভির দিকে তাকিয়ে রয়েছে, আর ওর চোখ দিয়ে অনবরত জলের ধারা নেমে আসছে। ওর হাতে ধরা ফোনের অপর প্রান্তের ব্যক্তিটি তখন বলে চলেছে, নয়ন আর নেই রে ভাই, শয়তানগুলো ওকেও শেষ করে দিয়েছে। নিজেকে সামলা তুই, ওর পরিবারের পাশে যে আমাদের দাঁড়াতেই হবে এই সময়। বিট্টুর মুখ থেকে একটাও শব্দ বেরোচ্ছে না। ধপ করে ওর হাত থেকে ফোনটা পড়ে যায় মাটিতে। বিট্টু নিজের ব্যালেন্স হারিয়ে পড়ে যাচ্ছিল, তার আগেই আমি ওকে ধরে ফেলি। এই বিট্টু, কি হয়েছে তোর? এমন করছিস কেন? কিরে, উত্তর দে বিট্টু। বিট্টু কাঁপা কাঁপা গলায় টিভির দিকে তাকিয়ে বলে, নয়ন। নয়ন? নয়ন? কে নয়ন? কি বলছিস বাবু, ঠিক করে বল, আমি তো কিছুই বুঝতে পারছি না। যে ডেড বডিটা পুলিশ আজ উদ্ধার করেছে ওটা আমার বান্ধবী সুনয়না। আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ওঠে বিট্টু। আমিও আকস্মিক এমন ঘটনায় হতভম্বের মতো হয়ে পড়েছি। বিট্টুকে এর আগে কোনোদিন এইভাবে ভেঙে পড়তে আমি দেখিনি। বিট্টুর কান্না শুনে ওদিক থেকে অবু ছুটে এসেছে। বিট্টু, বিট্টু চুপ কর, এখন ভেঙে পড়ার সময় নয় বিট্টু, বি স্ট্রং। মামু, মামু কেন হলো এমনটা? নয়তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি। বলো বলো বলো, তাহলে কেন? কে ওকে কিভাবে নৃশংসভাবে খুন করলো? কেন বাবু, কেন? এই সেই শোনায় না যাকে বেশ কিছুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, বিট্টুর ছেলেবেলার বান্ধবী। এখন ওরা একই সাথে এমএসসি করছে। বর্তমানে বিট্টু আর সুনয়নার মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। সেই বিষয়ে আমি, আবাহন দুজনেই জানতাম। আর এত কিছুর মধ্যে হঠাৎ এই মৃত্যু সংবাদ সত্যি মেনে নেওয়া যাচ্ছে না। কেন কেউ সুনয়নার মতো একটা ভালো মেয়েকে খুন করতে যাবে? খুনির মোটিভটাই বা কি? তুমি অপরাধীকে খুঁজে বার করো মামু, যে আমার কাছ থেকে আমার নয়নকে কেড়ে নিয়েছে। তার শেষ দেখে ছাড়বো আমি। আমি আছি বিট্টু, সুনয়নাকে যেভাবে শেষ করেছে তাকে আমি ছাড়বো না। তোর মামু তোর পাশে আছে। আবাহন সেন এই অপরাধীকে খুঁজে বার করবেই। আমার পরিবারের দিকে যে হাত বাড়িয়েছে তাকে আমি বাঁচতে দেব না। আজ বিট্টু আবাহন দুজনেই বড্ড অচেনা আমার কাছে। ওদের দুজনের চোখের মধ্যে জ্বলতে থাকা আগুন বলে দিচ্ছে, এই অপরাধী যেই হোক না কেন, তার এই মারণ খেলা শেষ করার সময় আগত। স্থান ভবানীপুর থানা। আবারও একটা খুন, আর এবারেও প্রতিবারের মতো আপনাদের হাতে কোনো এভিডেন্স নেই খুনির বিরুদ্ধে। একটার পর একটা খুন হয়ে চলেছে আর আপনারা কিছুই করতে পারছেন না। খুনি ডেড বডিগুলোকে দিনে দুপুরে সাধারণ মানুষের মাঝখানে ফেলে চলে যাচ্ছে, অথচ 1 মাস হতে চললেও আমার ডিপার্টমেন্ট এই কাঠের পুতুলের মতো শুধু খেলনা দেখে চলেছে। বাহ, অসাধারণ। স্যার, আমি নিজেই কেসের ইনভেস্টিগেশন করেছি, কিন্তু সত্যি খুনি কোনো রকমই সূত্র ফেলে যায়নি। একটা খুন কিভাবে এত নিখুঁতভাবে করে চলেছে আমরা নিজেরাও সেটা বুঝতে পারছি না। রাত দিন আমরা এক করে দিচ্ছি এই কিলারকে ধরার জন্য, কিন্তু কি নীলাদ্রি, প্রতিবার রেজাল্ট আসছে 0, এটাই বলবে তো? উপর মহল থেকে যে কি পরিমাণ চাপ আসছে তা তুমি বুঝতে পারছো? সারা শহর ভয় ততস্থ হয়ে রয়েছে, মেয়েরা ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছে। আরে এভাবে আর কদিন চলবে? ওই খুনি রীতিমতো পুলিশ ডিপার্টমেন্টকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে, আর আমরা কিছুই করতে পারছি না। প্রতিটা মেয়ের ট্র্যাক রেকর্ডই খুব ভালো,
কেউ শহরের বাইরে থেকে এখানে কাজের সূত্রে এসেছিল, কেউ বা নতুন চাকরিতে জয়েন করেছে। এদের কারোর প্রেম ঘটিত কোনো সমস্যাও ছিল না। খুবই স্বাভাবিক সুস্থ পরিবেশে মানুষ হয়েছে এরা। কিন্তু খুনি কেনই বা এই ধরনের মেয়েদেরকে টার্গেট করেছে সেটাই বোঝা যাচ্ছে না স্যার। তার উপর মৃত্যুর পর অমানবিক নির্যাতন। খুনি প্রত্যেকটা খুন অত্যন্ত ঘেন্না অন্ধ রাগ থেকে করেছে, সেটা পরিষ্কার। কিন্তু কেন? এদের সাথে কি খুনির কোনো সম্পর্ক? জানি না কমিশনার সাহেব, এই কেসটা সলভ করার দায়িত্ব আলিপুর ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের একজন অফিসারের হাতে দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে উনিও এসে পড়বেন। আজ থেকে এই কেস শুধুমাত্র পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে আর সীমাবদ্ধ থাকবে না, কারণ আমরা বারবার ব্যর্থ হচ্ছি। হ্যাঁ, তাই তো। তাই আজ থেকে ইন্টেলিজেন্সের অফিসার আবাহন সেন আপনাদের সহায়তার জন্য আসছেন। আবাহন সেন? আবাহনের নাম শুনতেই ইন্সপেক্টর নীলাদ্রি হালদারের মুখে হালকা একটা হাসির রেশ খেলে গেল। এর আগেও বহু কেসে আবাহন ওনাকে সাহায্য করেছে, আর এবারের এই ভয়ঙ্কর জটিল কেস সমাধানেও যদি আবাহনের সাহায্য পাওয়া যায় তবে তা সোনায় সোহাগা ব্যাপার হবে গোটা শহরবাসীর কাছে। ওনাদের কথার মাঝেই থানায় প্রবেশ করে আবাহন সেন। পরনে ফর্মাল শার্ট, চোখে সানগ্লাস, বয়স 40-এর কোঠায় গেলেও সুঠাম স্বাস্থ্যের অধিকারী। সে অপরাধীদের জম, সেই আবাহন সেন এবারে যুগ্ম নিশিক্রিয়া সমাধানের লড়াইয়ে। এসিপি প্রভাত রঞ্জন মুখার্জি আবাহনকে দেখে বলে ওঠেন, আরে এই তো আবাহন, তোমার কথাই নীলাদ্রিকে বলছিলাম, আর তুমি চলে এলে। আরে ইন্সপেক্টর হালদার, আপনি এখানে? তোমরা পূর্ব পরিচিত নাকি? হ্যাঁ স্যার, আবাহন সেনের সাথে এর পূর্বে কাজের অভিজ্ঞতা আমার রয়েছে। আমরা একসাথে অনেক কেসে আগেও কাজ করেছি, আর প্রতিটা কেসই আমরা সলভও করেছি সময়ের মধ্যেই। দ্যাটস গ্রেট। তাহলে আশা করতেই পারি এবারের কেসটাও তোমরা সলভ করতে সক্ষম হবে। আবাহন সেন যে কেস ধরে সেই কেস শেষ না করে সে ছাড়ে না, আর এই কেসটা তো আমাকে সলভ করতেই হবে। এই অপরাধীকে তার অপরাধের উপযুক্ত শাস্তি পাইয়েই ছাড়ব, আমি কথা দিচ্ছি আপনাদের। দাঁতে দাঁত চেপে কথাটা বলে আবাহন। তাহলে আজ থেকেই তোমরা কাজে লেগে পড়ো। যত দ্রুত সম্ভব এই খুনিকে আমাদের ধরতেই হবে, না জানি আর কত নিষ্পাপ প্রাণ কেড়ে নেবেও। আপনি চিন্তা করবেন না স্যার, আর একটাও নিষ্পাপ প্রাণ কেড়ে নিতে দেব না আমি ওকে। ওর খেলা শেষ হবার সময় এসে গেছে। এসিপি প্রভাত রঞ্জন মুখার্জি চলে যাওয়ার পর নীলাদ্রি হালদার তার কেবিনে আবাহনকে নিয়ে আসে। দুজনে মিলে এই কেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে শুরু করেছে। আচ্ছা, যে বডিটা পাওয়া গেছে সেটার পোস্টমর্টম রিপোর্ট কি এসে গেছে? না অফিসার সেন, এখনো পর্যন্ত রিপোর্ট এসে পৌঁছায়নি, তবে আজ রাতের মধ্যেই আমরা রিপোর্টটা পেয়ে যাব। আচ্ছা হালদার বাবু, আপনার কি মনে হয় বলুন তো, পরপর যে 5টি খুন হলো এই শহরে তার পেছনে কে থাকতে পারে? কারণ এই প্রতিটা খুন যে একজনেরই কাজ সেই বিষয়টা সম্পর্কেই বা আপনি নিশ্চিত হচ্ছেন কিভাবে? এই কেসটা স্টাডি করতে গিয়ে আমি বেশ কয়েকটা বিষয় নোটিস করেছি আবাহন। আপনি নিজেও সেইগুলো দেখলে বলতে পারবেন এই খুনগুলো কোনো একজনের দ্বারাই সম্পন্ন হয়েছে। প্রথমত, প্রতিটা ডেড বডির কপালে একটা বিশেষ চিহ্ন অঙ্কন করা হয়েছে, দেখুন। এই বলে ইন্সপেক্টর নীলাদ্রি হালদার আবাহনের দিকে বেশ কয়েকটা ছবি এগিয়ে দেয়। সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে মৃতদেহগুলোর কপালে অর্ধবৃত্তের মতো কিছু আঁকা রয়েছে, আর সেই বৃত্তের মধ্যে রয়েছে 3টি ছোট ছোট বিন্দু। তার ঠিক নিচে রয়েছে একটি প্লাস চিহ্নের মতো কিছু। আবাহন ছবিগুলোকে হাতে নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। তারপর ইন্সপেক্টরের দিকে না তাকিয়েই বলে, আর দ্বিতীয়টা কত? প্রতিটা লাশের হাতে কিছু অদ্ভুত শব্দ খোদাই করা হয়েছে। হঠাৎ করে দেখলে মনে হবে কোনো গানের লাইন, কিন্তু একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না, এই অদ্ভুত লাইনগুলোর মাধ্যমে খুনি কি বোঝাতে চাইছে আমাদের। মৃতদেহের কপালে অদ্ভুত চিহ্ন, আবার হাতে গানের লাইন লেখা। ইন্টারেস্টিং বিষয়টা। আচ্ছা, আমি একবার বডিটা দেখতে চাই, সে ব্যবস্থা একটু করুন তো। আর হ্যাঁ, আমি স্পটেও যেতে চাই যেখান থেকে লাশটা পাওয়া গেছে। বেশ, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, তবে স্পটে গিয়ে বিশেষ লাভ হবে বলে আমার মনে হয় না।
কারণ আমরা নিজেরা জায়গাটা ভালো মতোই তল্লাশি নিয়েছি, তেমন কিছুই কিন্তু পাওয়া যায়নি। আচ্ছা, ডেড বডিটা প্রথমে কে দেখতে পায়? ওই তো মেট্রো স্টেশনের বাইরে সকালবেলায় যারা ঝাঁট দিতে আসে, মানে ওই পৌরসভার কর্মী, ওরাই একটা বস্তা দেখতে পায় ডাস্টবিনের কাছে। বস্তাটা খুলেই তো মেয়েটির লাশ পাওয়া যায়। অদ্ভুত ব্যাপার, ওই বস্তাটাকে কখন ওখানে রেখে গেছে সেই বিষয়ে কেউই কিছু বলতে পারছে না। তাও মোটামুটি ঠিক কটা নাগাদ এই ঘটনাটা সবার চোখে পড়ে? ভোর 6টা নাগাদ। বুঝলাম। কাল রাতে এমনিতেই বৃষ্টি হয়েছে, তার মধ্যে রাতের অন্ধকারে যদি খুনি মেয়েটাকে খুন করে ওই ডাস্টবিনের কাছে ফেলে রেখে যায়, তাহলে কেউই বিষয়টা সেভাবে খেয়াল করবে না। তারপর বস্তাবন্দি কোনো কিছু ডাস্টবিনে ফেলে গেলে তা দেখে তো কারোর সন্দেহ হওয়ার কথাও নয়। আচ্ছা হালদার বাবু, আমাকে একটা কথা বলুন তো, এর আগে যে মৃতদেহগুলো পাওয়া গেছে সেগুলো কি এমন সব ডাস্টবিনের মধ্যেই পাওয়া গেছে, মানে বস্তাবন্দি অবস্থায়? না না, প্রতিটা বডি আলাদা আলাদা জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। কোনোটা ওই গঙ্গার ঘাটের কাছে, তো কোনোটা আবার বাজারের মধ্যে থেকে। তবে হ্যাঁ, খুনি বডিগুলোকে এমন জায়গাতেই রেখে গেছে যাতে লোকজনের সহজেই সেটা চোখে পড়ে। আই সি। এই ঘাটগুলো কিংবা এই বাজারগুলো নিশ্চয়ই খুব একটা জনপ্রিয় নয়, তাই তো? হ্যাঁ, একদমই তাই। এই জায়গাগুলোতে যে সাধারণ খুব একটা ভিড় সমাগম হয় তা কিন্তু নয়, মোটামুটি ফাঁকাই। কিন্তু আপনি হঠাৎ এই কথাটা বললেন কেন? খুবই সহজ বিষয়। এই ঘাট কিংবা বাজারগুলোতে খুব একটা মানুষজনের ভিড় হয় না, তাই খুনির পক্ষে এই বস্তাবন্দি লাশগুলোকে ফেলে যাওয়া খুব সহজ কাজ। দ্বিতীয়ত, বাজারে ভোরের দিকে সবজিওয়ালা কিংবা মাছওয়ালাদের ভালোই দৌরাত্ম্য থাকে। তারা বিশাল বিশাল বস্তায় করে সবজি মাছ এইসব নিয়ে এনেই থাকে। আর ঠিক তাদের মতোই কেউ যদি একই রকম বস্তা নিয়ে বাজারের মধ্যে প্রবেশ করে, স্বাভাবিকভাবেই কারোর সন্দেহ হওয়ার কথা নয়। খুনি খুব সহজেই নিজের কাজ মিটিয়ে বেরিয়ে যেতে পারে। তাই খুনি আবার বেলা বাড়লে একটা না একটা সময় এসে লোকের চোখে ঠিকই পড়বে। তাই হয়তো সেই জায়গাগুলোকে বেছে নিয়েছে। কিন্তু আমার ডাউট লাগছে, একটা জায়গাতেই খুনি চাইলে নিজের এই অপকর্মগুলোকে লুকিয়ে যেতেই পারে। খুনের পর দেহগুলোকে জলে ভাসিয়ে দেওয়া কিংবা প্রত্যন্ত কোনো জায়গায় গিয়ে মাটি চাপা দিয়ে দিলেই কাজ মিটে যাবে। কেউ কিচ্ছু জানতে পারবে না, আর এত চাঞ্চল্য সৃষ্টি হবে না। তাহলে কেন খুনি এত বড় রিস্ক যেচে পড়ে নিচ্ছে? ওর মোটিভটা এক্স্যাক্টলি কি? আলগোছি কথাগুলো বলে কিছু একটা ভাবতে থাকে আবাহন। এই একটা জায়গায় এসেই তো আমরা আটকে যাচ্ছি আবাহন। খুনি চাইছেটা কি? না না, সবার মনে শুধুমাত্র ভয় সৃষ্টি করার জন্য এত কিছু করবে? আচ্ছা অফিসার, আগে যে মেয়েগুলো খুন হয়েছিল তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানতে পারলেন? তেমন কিছুই না আবাহন, প্রত্যেকে খুব ভালো পরিবার থেকে বিলং করে। এই মেয়েগুলোর মধ্যে 3 জন আবার শহরের বাইরের বাসিন্দা, কাজের সূত্রে কলকাতায় আসা। এদের মধ্যে একজন আবার অনাথ, শহরের একটা লেডিস হোস্টেলে থাকতো, আর বাকি 2 জন এই শহরেই আত্মীয়দের বাড়িতেই থাকতো। কারোর সাথে কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিছু নেই বললেই চলে। তারপরও যে কেউ কেন ওদের এমন নৃশংসভাবে খুন করলো সেটাই ভাবিয়ে তুলছে আমাকে। আর বাকি 2 জন মেয়ে? ওরা তো বোধহয় ওই ভবানীপুর অঞ্চলেরই, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আবাহন ম্লান হেসে বলে, একটা নতুন কেসের তদন্তের ভার যখন আমার উপর দেওয়া হয়েছে, এইটুকু ইনফরমেশন তো আমাকে রাখতেই হবে, তাই না অফিসার? তা তো বটেই। আফটার অল আবাহন সেনের যে নেটওয়ার্ক নেহাত সামান্য নয়, সেটা আমার বোঝা উচিত ছিল। যাই হোক, আমি তোমাকে এই কেসের সমস্ত ডিটেলসই পাঠিয়ে রাখছি। আমার সব ইনফরমেশন চাই, প্রত্যেকটা মেয়ের, তাদের পাস্ট প্রেজেন্ট এভরিথিং। আর হ্যাঁ, আমি এখন একবার স্পটে যেতে চাই, আপনি আমার যাওয়ার ব্যবস্থাটা একটু করে দিন। আচ্ছা বেশ, আমি গাড়ি বার করতে বলে দিচ্ছি। আধ 1 ঘন্টার মধ্যে আবাহন আর ইন্সপেক্টর হালদার পৌঁছে যায় ঘটনাস্থলে, যেখান থেকে সুনয়নার বডিটা উদ্ধার করেছিল পুলিশ। ক্রাইম স্পটে পৌঁছে আবাহন জায়গাটার নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে থাকে, কিন্তু না, সেই রকম কোনো ক্লু আবাহন খুঁজে পায় না যার দ্বারা অপরাধীকে শনাক্ত করা সম্ভব। হঠাৎ আবাহনের নজর পড়ে মেট্রো স্টেশনের বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরার দিকে। মেট্রো স্টেশন থেকে এই ডাস্টবিনের দূরত্ব খুব একটা বেশি নয়, আর সিসিটিভি ক্যামেরাটা যেভাবে লাগানো রয়েছে তাতে এই স্পটের সমস্ত রকম ফুটেজ থাকার কথা। অর্থাৎ ওই সিসিটিভি ফুটেজ চেক করলে অপরাধের হদিশ পাওয়া গেলেও যেতে পারে।
আবাহন ইন্সপেক্টর হালদারকে ডেকে বলে, আচ্ছা ইন্সপেক্টর, এই সিসিটিভি ফুটেজ আপনারা চেক করেছেন? ও সিসিটিভি থাকা না থাকা দুই সমান আবাহন। কাল রাতের অত্যন্ত বৃষ্টি, ঝড় বাদল সাথে বাজ পড়ার জন্য ওটা খারাপ হয়ে বসে আছে। শিট, এখান থেকে অন্তত আমরা আততায়ের কোনো হদিশ পেলেও পেতে পারতাম, সেটাও হলো না। আচ্ছা, আগের ডেড বডিগুলো যেখান থেকে পাওয়া গেছে সেখানে বা তার আশেপাশে কোনো রকম সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল? মানে সেই সবের ফুটেজ আপনারা চেক করেছেন? না, গঙ্গার ঘাট কিংবা বাজারের মধ্যে সিসিটিভি লাগানো নেই, ওই জন্যই সেখানে কোনো ফুটেজের প্রশ্নই উঠছে না। আশেপাশে দোকানপাট যা রয়েছে তা থেকেও বিশেষ কিছু উদ্ধার করা যাচ্ছে না। ড্যাম ইট, শয়তানটা সব দিক দেখে শুনে একটার পর একটা কুকর্ম করে যাচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে আবাহন বলল, আমার এখানে দেখার মতো আর তেমন কিছু নেই, বুঝলেন? আচ্ছা, আপনি খবর নিয়েছেন পোস্টমর্টম কি শেষ হয়ে গেছে এতক্ষণে? যদি শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আমি নিজের চোখে একবার বডিটা দেখতে চাই। হ্যাঁ, আমি একটু আগেই কল করেছিলাম। ডক্টর সরকার বললেন ওনার কাজ শেষ, আমরা চাইলেই ওখানে যেতে পারি এখন। দ্যাটস গুড, চলুন যাওয়া যাক তাহলে। ওদের জিপটা ছুটে চলে মেডিকেল কলেজের দিকে। বেশ কিছুক্ষণের মধ্যেই ওরা এসে উপস্থিত হয় হাসপাতালে। মর্গের নীরবতায় এক অদ্ভুত ঠান্ডা পরিবেশ নেমে এসেছে চারপাশে। সুনয়নার মৃতদেহের সামনে দাঁড়িয়ে রয়েছে ফরেন্সিক ডাক্তার কৌশিক সরকার, আবাহন ও ইন্সপেক্টর হালদার। ডক্টর সরকারের সাথে কথা বলে আবাহন। ডক্টর, কি বুঝছেন? খুনটা কিভাবে করা হয়েছে? প্রতিটা খুন যে অমানবিক নৃশংসতার সাথে করা হয়েছে এটিও তার ব্যতিক্রম নয় আহ্বান। আর এই ডেড বডিটা দুদিনের পুরনো, শরীরটা এর মধ্যেই পচতে শুরু করেছিল। ঠিক আগেরগুলোর মতোই প্রথমে ভিকটিমের শ্বাসরোধ করে তাকে খুন করা হয়, কারণ গলাতে বেল্টের দাগ রয়েছে, অনেকটা মেয়েদের চামড়ার ব্যাগের হাতলের দাগের মতোই। শ্বাসরোধ করে খুন, তারপর খুব সম্ভবত টানতে টানতে তাকে অন্য কোনো স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ ডেড বডিতে অসংখ্য ক্ষতের দাগ পাওয়া গেছে। যেমনটা শরীরের কোনো জায়গায় ঘষে গেলে হয় তেমনটা। তাছাড়া শরীরের একাধিক হাড় ভাঙা হয়েছে হাতের, পায়ের, কোমরের। এটা হতে পারে মৃতদেহকে বস্তাবন্দি করতে সুবিধে হবে এই জন্যই, তবে এই বিষয়ে আমি এখনো শিওর নই। আপনারা তদন্ত করে দেখুন আপনাদের হাতে কি কি বিষয় উঠে আসে। এবার আসল কথায় আসি। শরীরে চাবুক দিয়ে মারার দাগ তো রয়েছেই, খুব রাগ প্রতিহিংসা থেকেই খুনটা হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। আর যে ইনফরমেশনটা পেলে তুমি খুব অবাক হবে সেটা হচ্ছে মেয়েটির সাথে অসম্ভব শারীরিক নির্যাতন করা হয়, মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে বারংবার। তার মানে কি খুনির মোটিভ ছিল এই মেয়েগুলোকে ধর্ষণ করা আর তারপর তাদের খুন করে দেওয়া? আর সেই কারণেই এই শয়তানটা মেয়েগুলোকে ধর্ষণ করার পর ওদের শরীরের উপর অকথ্য অত্যাচার চালিয়েছে, তাই কি? না আবাহন, এই কেসটা এই একটা জায়গাতেই আর 5টা কেসের থেকে সম্পূর্ণ আলাদা। খুনি রেপিস্ট ঠিকই, কিন্তু ওর চাহিদা আলাদা, কারণ মেয়েগুলোর সাথে ধর্ষণ তাদের জীবিত অবস্থায় ঘটেনি। মানে কি বলতে চাইছেন একটু প্লিজ পরিষ্কার করে বলুন। ডক্টর সরকার বলতে শুরু করেন, মৃত্যুর পর মেয়েগুলোর সাথে রেপ করা হয়েছে, অর্থাৎ খুনি মৃতদেহের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছিল, যেটাকে আমরা ফরেন্সিকের ভাষায় বলি পোস্টমর্টম সেক্সুয়াল ভায়োলেশন। খুব কম দেখা যায় রেপিস্টদের মধ্যে এমন মানসিকতা, কিন্তু এটা পরিষ্কারভাবে বলা যায় যে খুনি একজন নেক্রোফিলিক। কি বলছেন কি ডক্টর? এতটা বিকৃত মানসিকতা খুনির? না না, যে করেই হোক এই অপরাধীকে আমাদের ধরতেই হবে। আচ্ছা ডক্টর, আমি শুনছিলাম প্রতিটা মৃতদেহের হাতে নাকি কিছু শব্দ লেখা থাকছে, তা এই বডিতেও কি? হ্যাঁ, এই বডির রাইট হ্যান্ডেও আমরা দুটো লাইন পেয়েছি, কিন্তু তার অর্থ আমিও বুঝতে পারছি না। সুনয়নার ডেড বডির উপর থেকে পর্দাটা কিছুটা সরিয়ে হাতটা বের করে ডক্টর কৌশিক সরকার আবাহনকে বলেন, ভোরের ছায়া মিথ্যা সুধা, অন্ধকারে বাঁধি বন্ধন। আমি শিল্পী, আমি স্রষ্টা, আমি লিখি জীবনের শেষ আহ্বান। এটার আবার মানে কি? প্রতিটা মৃতদেহের শরীরে আলাদা আলাদা লাইন। খুনি বোঝাতে চাইছে এটা কি আমাদের? আমি শিল্পী, আমি স্রষ্টা, আমি লিখি জীবনের শেষ আহ্বান। আচ্ছা, এই শেষের 2 লাইনের অর্থ কি এটাই
যে খুনি নিজেকে একজন শিল্পী মনে করছে, আর এই ডেড বডিগুলোকে নিজের শিল্প প্রদর্শনের মাধ্যম বলে মনে করে এই গানটা তাদের হাতে এসে লিখছে, তাই কি? হতে পারে। তাহলে তো বলতে হবে এই খুনি একজন সাইকো কিলার, আর সে নিজেকে একজন বড় মাপের শিল্পী বলেই মনে করছে। আর এই ডেড বডিগুলোর শরীরে এইসব লিখে সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টায় রয়েছে সে। সাধারণ খুনির থেকে এই সাইকো কিলারগুলো কিন্তু মারাত্মক ডেঞ্জারাস প্রকৃতির হয়, আর এদের বুদ্ধিও হয় ক্ষুরধার। এবারে লড়াইটা সত্যি ভীষণ কঠিন বলেই মনে হচ্ছে আবাহন সেন। যুদ্ধের ময়দানে যখন নেমেছি, পিছিয়ে আসার যে আর পথ নেই নীলাদ্রি। এই শহরের নিরপরাধ মেয়েদের জীবন আমাদের বাঁচাতেই হবে। ওই শয়তানটার থেকে বাঁচতে সারা শহরবাসী আমাদের দিকে তাকিয়ে আছে, আর আমিও যে একজনকে কথা দিয়েছি, তাই এই লড়াই আমাদের করতেই হবে নীলাদ্রি, আর জিততেও হবে। শুভ বুদ্ধির সাথে অশুভ বুদ্ধির এই লড়াইয়ে দেখাই যাক না জিত কার হয়। নীলাদ্রি হালদার আবাহনের পিঠে হাত রাখে। আবাহনের হঠাৎ চোখ পড়ে সুনয়নের কপালের ঠিক মাঝ বরাবর একটা অদ্ভুত উল্কি আঁকা রয়েছে। আচ্ছা ডক্টর, কপালের ওই চিহ্নের কোনো মানে খুঁজে বার করতে পারলেন আপনি? না আহ্বান, আমি অনেক ভেবেও এর অর্থ খুঁজে বার করতে পারিনি। তবে এই চিহ্নের বিশেষ কোনো অর্থ নিশ্চয়ই আছে, না হলে খুনি প্রতিটা খুন করার পর প্রতিটা লাশের কপালে নিশ্চিতভাবে এই চিহ্নটা ছেড়ে যেত না। এত বছরের কেরিয়ারে কম ডেড বডির পোস্টমর্টম তো করিনি। তবে হ্যাঁ, এই ডেড বডিগুলোর যে হাল খুনি করে ছেড়েছে, এর আগে এমন কোনো খুন হতেও আমি দেখিনি। এই খুনি সাধারণ মানুষ নয়, যেন সাক্ষাৎ নরকের পিশাচ। আমি নিশ্চিতভাবে বলতে পারি আহ্বান, এই কপালের চিহ্ন আর হাতের এই শব্দের রহস্যের সমাধান করতে পারলেই খুনির হদিস তোমরা ঠিক পাবে। শব্দেই তবে জব্দ হবে এবারে খুনি। মিস্টার সাইকোপ্যাথ, আই এম ওয়েটিং। আবাহন চোয়াল শক্ত করে কথাটা বলে ওঠে। সেদিন বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যায়। আবাহনের থানা থেকে সমস্ত কেস ফাইল আর পোস্টমর্টেম রিপোর্টের কপি সবটাই সঙ্গে করে এনেছেও। যত দ্রুত সম্ভব এই কেসটা সলভ করতেই হবে, যে করেই হোক। আরও একটা খুন হওয়ার আগে খুনিকে ধরতেই হবে। রাতে স্টাডি রুমে বসে এক মনে ফাইলগুলো চেক করে চলেছে আবাহন, সাথে আমি আর বিট্টুও রয়েছি। আচ্ছা নীলু, বিট্টু, তোরা আগে এই চিহ্নটা কোথাও দেখেছিস? বিট্টু একটা ছবি হাতে তুলে নিয়ে সেটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলল, না তো মানু, এমন অদ্ভুত চিহ্ন আমি তো আগে দেখিনি। আর খুনি এই একই চিহ্ন প্রত্যেকটা লাশের কপালে এঁকেছে, কিন্তু কেন? হয়তো এই চিহ্নটাকে খুনি নিজের সিগনেচার হিসেবে ব্যবহার করতে চাইছে, সেই জন্যই। হতে পারে, আবার নাও হতে পারে। যে মানুষ প্রতিটা খুন এত নিখুঁত প্ল্যানফুলি ভাবে করছে, সে এমন একটা অদ্ভুত চিহ্ন আঁকবে, তাও শুধু নিজের সিগনেচার স্টাইল দেখানোর জন্য? না না, এটা ঠিক যুক্তিযুক্ত কারণ বলে মনে হচ্ছে না। কেন জানি না মনে হচ্ছে এই চিহ্নের মধ্যে কোনো না কোনো রহস্য তো লুকিয়ে আছেই। সেটা আমাদের খুঁজে বার করতে হবে, তাহলেই হয়তো এই খুনগুলোর কারণ আমরা বুঝতে পারবো। আচ্ছা মামু, আমি এই কেস ফাইলগুলো ঘাঁটতে ঘাঁটতে একটা জিনিস লক্ষ্য করলাম, বুঝলে? আচ্ছা, তবে একটা কথা এখনই বলে রাখছি, এই কেসে যে তোরা আমাকে হেল্প করছিস সেটা এখনই কাউকে জানানোর দরকার নেই। কারণ এই কেসটা পুলিশ ডিপার্টমেন্টের খুবই গুরুত্বপূর্ণ একটা কেস, তাই তারা অন্য কাউকে বিশেষ ইনভলভ করতে চাইছে না। শুধু আমি তোদেরকে এই কেস সম্পর্কে যাবতীয় তথ্য শেয়ার করছি, কারণ আমি জানি তোদের হেল্প ছাড়া এই কেস সলভ করা সম্ভব নয়। বলতে পারিস এই কেসের তোরা আন্ডার কভার এজেন্ট। বুঝে গেছি বস, এই কেসের সমস্ত তথ্য শুধু আমাদের কাছেই থাকবে, বাইরের কেউই এই বিষয়ে জানতে পারবে না। তুই এই নিয়ে একদম চাপ নিস না, বুঝলি? আচ্ছা বিট্টু, তুই কি বলছিলিস বল। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এই দেখো। একটা ম্যাপ এনে বিট্টু আমাদের সামনে টেবিলের ওপর বিছিয়ে দেয়, আর তারপরে এক একটা জায়গার উপর মার্কার দিয়ে আউটলাইন করতে থাকে। এই যে জায়গাগুলোতে মার্ক করলাম, এই জায়গাগুলো থেকে প্রত্যেকটা বডি পুলিশ উদ্ধার করেছে। কি তাই তো? হ্যাঁ, কিন্তু এটা দেখিয়ে কি বোঝাতে চাইছিস তুই? বলছি, মন দিয়ে শোন। বাগবাজার ঘাটের কাছে দাঁতন ঘাট, এখানে মানুষের খুব একটা যাওয়া আসা নেই,
এরপরে যে বাজারটা থেকে দ্বিতীয় ডেড বডিটা পাওয়া যায়, মানে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে কিছুটা দূরে হাটখোলা বাজারে, এখানেও মানুষের ভিড় খুব একটা বেশি হয় না। তৃতীয় ডেড বডিটা পাওয়া যায় নন্দীবাগান অঞ্চল থেকে চতুর্থ শোভাবাজার ঘাট সংলগ্ন ওই পুরনো গুদামের দিক থেকে। আর আর আজ অর্থাৎ সুনয়নার দেহটা পাওয়া যায় গিরিশ পার্কের কাছের ওই ডাস্টবিনের মধ্য থেকে। একটা জিনিস কি লক্ষ্য করেছো? এই প্রত্যেকটা খুন কিন্তু হয়েছে এই উত্তর কলকাতার মধ্যেই। হ্যাঁ, সেই বিষয়টা তো আমার খুঁটিয়ে দেখা হয়নি। আচ্ছা, আর কি বুঝতে পারলি সেটা বল। দ্বিতীয়ত, এই প্রত্যেকটা অঞ্চলের আশেপাশে বেশ কিছু পরিত্যক্ত জায়গা আছে যেখানে রাতের দিকে কেউই আর যায় না, মানে পরিত্যক্ত অঞ্চল বলে তাই আর কি। তাই সেখানে কেউ যদি এই কুকর্মগুলো করেও যায়, কেউ দেখতে আসবে না। এ থেকে ধরে নেওয়াই যায় খুনি এই উত্তর কলকাতার খুঁটিনাটি খুব ভালো করে চেনে, আর সে এই খুনগুলো এই পরিত্যক্ত অঞ্চলগুলোতে গিয়েই করেছে। এর থেকে অন্তত পক্ষে আমরা ক্রাইম স্পটের হদিশটা খুঁজে পেতে পারি। ব্রিলিয়ান্ট ভাগ্নে, তুমি তো দেখছি দিন দিন তোমার মামুর মতো যোগ্য অ্যাসিস্ট্যান্ট হয়ে উঠছো। তাহলে আমরা এই জায়গাগুলোতে গেলে কিছু না কিছু ক্লু পেতেই পারি, কি তাই তো? এক্স্যাক্টলি। তাহলে এবার আমিও কিছু ইনফরমেশন শেয়ার করি। প্রথমে আসি সুনয়নার কাছে। সুনয়নার বাড়ি ওই গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে খুব একটা দূর নয়, মোটমাট 10 কিলোমিটারের মধ্যেই পড়ে। আর এই অঞ্চলের কাছে বেশ কিছু পরিত্যক্ত জায়গাও আছে, আর সেই জায়গাগুলো পার করেই সুনয়নাকে নিজের বাড়িতে যেতে হতো। সেখান থেকে একটা আন্দাজ করা যায় যে 2-3 দিন আগে সুনয়না যখন অফিস থেকে ফিরছিল, খুনি ওত পেতে বসেছিল সুনয়নার উপর হামলা করার জন্য। আর তারপরেই ওর লাশটা নিয়ে খুনি শুনশান জায়গায় চলে যায়। তারপর বাকি যা কিছু করার ওই জায়গাতে গিয়েই করে সে। হ্যাঁ, এটা হতেই পারে। বাকি খুনগুলো তার মানে এই পদ্ধতি অবলম্বন করেই ঘটেছে, এটাই বলতে চাইছো তো? হ্যাঁ, আমার তো এটাই মনে হচ্ছে। আচ্ছা বিট্টু, আমাকে একটা কথা বলতো, একটু ভেবে বলবি। সুনয়না কি তোকে কোনোদিন বলেছে যে ওর ওপরে কেউ নজর রেখেছে, বা এর মধ্যে কারোর সাথে ওর ঝামেলা হয়েছে, বা ধর কিছু সন্দেহজনক কিছু ঘটেছিল কি ওর সাথে? কই না তো, আমাকে এই বিষয়ে তেমন কিছু তো বলেনি। হ্যাঁ, মাঝে মাঝে অফিস থেকে ফিরতে ওর একটু লেট হয়ে যেত, এই আর কি। তখন ওদের পাড়ায় ঢোকার আগে একটা আম বাগান পড়ে, সেই গলির পথ দিয়েই ওকে যেতে হতো। আর রাত হয়ে গেলে জায়গাটা একেবারে নির্ঝুম হয়ে যায়। ওই রাস্তাটা পার করার সময় নয়ন একটু ভয় পেত, এই আর কি। আম বাগানের গলি, বেশ। আচ্ছা, আমাদের কাল একবার নিয়ে যাস তো ওখানে। বেশ, নিয়ে যাব। আচ্ছা, তোরা এতক্ষণ ধরে এত কিছু পর্যবেক্ষণ করলি, এবার আমিও কিছু বলি, শোন। খুনি কিন্তু বেশ বুদ্ধি করে যথেষ্ট সময় নিয়ে এই খুনগুলো করছে। আর আমার ধারণা যদি খুব ভুল না হয় তবে বলবো নেক্সট খুনটা হতে পারে আগামী 15 দিনের মধ্যেই। কি? এটা কি করে বুঝলে তুমি? বুঝলাম কারণ এখনো পর্যন্ত খুনি মাসে 2টো করে খুন করে এসেছে। এপ্রিল মাসে এই ঘটনার সূত্রপাত ঘটে। রিপোর্ট যা বলছে সেই অনুযায়ী ফার্স্ট ভিকটিম তনুশ্রী মৈত্র। মেয়েটি সল্টলেক সেক্টর 5-এর TCS এ কাজ করত, লেডিস হোস্টেলেই থাকতো। ওই মেয়েটির খুনের মধ্যে দিয়ে খুনির হাতে খড়ি হয়। এরপর ওই মাসেই 15 দিন পর পুলিশ আরো একটা মৃতদেহ পায়। নাম মেঘন, পেশায় ফ্যাশন ডিজাইনার। মেয়েটি অনাথ, বুঝলি। এই শহরে তার এক বন্ধুর বাড়িতে এসে উঠেছিল, আগে অবশ্য থাকতো গুরগাঁওতে। মানে 1 মাসে 2টো খুন। মাঝের কটা দিনে তার মানে ধরে নিতেই হয় যে খুনি তার পরবর্তী শিকারের বিষয়ে যথেষ্ট ইনফরমেশন কালেক্ট করেছে। তনুশ্রী মেঘনের পর মে মাসে খুন হয় অলকা এবং নয়নতারা। এরাও এই শহরে নতুন কাজের সূত্রেই এসেছিল। আর এই জুন মাসে খুন হতে হয় সুনয়নাকে। সেও অ্যাজ ইউজুয়াল নতুন চাকরিতে জয়েন হয়েছিল। তার মানে কি খুনি বেছে বেছে সেই সব মেয়েদেরকেই খুন করছে যারা চাকরিজীবী এবং স্বনির্ভর? মানে খুনি চায় না মেয়েরা নিজের পায়ে দাঁড়াক বা রোজগার করুক। খুনির মনে এত রাগ এই চাকরিজীবী মেয়েদের প্রতি, কিন্তু কেন? তার মানে তো এই উত্তর কলকাতার চাকরিজীবী সমস্ত মেয়েরাই ওর টার্গেট। ও গড! আমরা একটা লিস্ট করে বিষয়টা সাজানোর চেষ্টা করি। 1, ক্রাইম স্পট, উত্তর কলকাতার বিভিন্ন পরিত্যক্ত অঞ্চল। 2, টার্গেট,
উত্তর কলকাতার চাকরিজীবী মেয়েরা, 3 স্পেশাল সাইন, কপালে অর্ধবৃত্ত করা অদ্ভুত চিহ্ন, আর হাতের মধ্যে লেখা গানের লাইন। যাক, অন্ততপক্ষে এইটুকু বোঝা গেল যে খুনি কাদেরকে নিজের শিকার বানাতে চায়। কিন্তু এই গানের অর্থ আর ওই কপালের অদ্ভুত সাইনটার মানে বোঝা গেল না। সেটা না বোঝা অবধি শান্তি নেই, বুঝলি? এই রহস্যেরও সমাধান আমাদেরকেই করতে হবে এই 15 দিনের মধ্যেই। ওই দিন রাতে আমরা অনেক ভাবনা চিন্তা করার পরেও ওই অদ্ভুত চিহ্নর ব্যাপারে কিছুই বুঝে উঠতে পারলাম না। কিন্তু আমি আমার ডায়েরিতে গানের লাইনগুলো লিখে নিলাম। যদি এই ধাঁধার মধ্যে এই রহস্যের সমাধানের উপায় লুকিয়ে থাকে, আর মৃতদেহগুলো থেকে যে গানের লাইনগুলো পাওয়া গেছে সেগুলো ডায়েরিতে নোট ডাউন করলাম। সেগুলোকে একসাথে রাখলে অনেকটা এমন লাইন ফুটে ওঠে, তা হলো, রক্ত পথে বয়ে গেছে বিষণ্ণ আমারই শপথ, ভাঙিল চক্র নিভিল দ্বীপ, দাসের ললাটে খোদিত রীত, প্রভুর নামে গাথা সে ধর্মের বীজ, শূন্য নয়ন কণ্টক গাত্র, মরণ রচিত আধার বুহ, অন্তর হতে উথলে ক্রোধ, রক্ত দিয়ে আঁকি দাসত্বের শিকল, ভোরের ছায়া মিথ্যে সুধা, অন্ধকারে বাঁধি বন্ধন, আমি শিল্প, আমি স্রষ্টা, আমি লিখি জীবনের শেষ আহ্বান। খাপ ছাড়া এই শব্দগুলোর মানে আমি কিছুতেই বুঝতে পারছি না। তবে এটা বুঝতে পারছি যে খুনি কেবল একজন রেপিস্ট নয়, সাথে কুসংস্কারেও বিশ্বাসী। সে আবার নিজেকে শিল্পীও মনে করে। আজব। তবে কেন জানি না মনে হচ্ছে ওই চিহ্নটা আমি হয়তো আগে কোথাও দেখেছি, কিন্তু কোথায়? যত সময় যাচ্ছে কেসের জটগুলো ছাড়ার বদলে যেন আরো পাকিয়ে যাচ্ছে। দেখা যাক কালকের সকালটা আমাদের জন্য কি নিয়ে অপেক্ষা করছে। পরদিন সকালে বিট্টু আমাদের, অর্থাৎ আমাকে আর আবাহনকে সঙ্গে করে নিয়ে আসে সেই আমবাগানের কাছের গলিতে। সত্যি দিনের আলোতেও জায়গাটা কেমন যেন মানে ছমছমে লাগছে, তাই না রে? হ্যাঁ, উত্তর কলকাতায় এমন অনেক জায়গায় আছে যা এখনো পুরনো কলকাতার স্মৃতি বহন করে আসছে। এমন জায়গায় তো রাতের আধারে অপরাধ করার আদর্শ স্থান। আচ্ছা, তোরা আশপাশটা ভালো করে দেখ, বুঝলি, যদি কিছু পাওয়া যায়। আবাহনের কথা অনুযায়ী আশপাশটা আমরা খুঁজে দেখতে শুরু করলাম। হঠাৎ করে আমার পায়ে কিছু একটা যেন ঠেকলো। এই অবু, এই দেখ আমি কি পেয়েছি। আবাহন আর বিট্টু দুজনেই এগিয়ে আসে আমার দিকে। কি পেয়েছিস? এ কি, এটা কোথা থেকে পেলে তুমি? আবাহন ভ্রু কুঁচকে তাকালো বিট্টুর দিকে। তুই জানিস এটা কার? খুব ভালো করে জানি। আমি এই দুলটা নয়নার জন্মদিনে গিফট করেছিলাম। তাহলে তো একটা বিষয় শিওর হওয়া গেল, সুনয়না সেদিন ওই জায়গা দিয়েই আসছিল। আর হতে পারে আততায়ীর সাথে ধস্তাধস্তির সময় ওর কানের দুলটা এখানে খুলে পড়ে যায়। ব্রিলিয়েন্ট। একদমই তাই। আচ্ছা মামু, কেন নয়নাকে ওই শয়তানটা এত কষ্ট দিল গো? ও তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি, বলো? তাহলে কেন এই পরিণতি হলো? ধরা গলায় কথাটা বলে উঠল বিট্টু। ওর দুই চোখ মনের মাঝে চেপে রাখা কষ্ট আর যন্ত্রণায় রক্তের মতো লাল হয়ে গেছে। জীবনের প্রথম ভালোবাসাকে হারানোর যন্ত্রণা ওকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে, সেটা আমরাও বুঝতে পারছি। আমি বিট্টুকে জড়িয়ে ধরলাম একবার। নয়নার এই পরিণতি যে করেছে সে শাস্তি পাবেই বিট্টু। তোর বড় মামু তো রয়েছে। এখন ভেঙে পড়ার সময় নয় বিট্টু, তোকে যে এখন শক্ত হতে হবে। চল চল আশপাশটা খুঁজে দেখি, চল কোনো পরিত্যক্ত জায়গা খুঁজে পাওয়া যায় কিনা। একটা ডেড বডিকে টানতে টানতে খুব বেশি দূরে যেতে পারবে বলে তো মনে হয় না। তাই ওই জানোয়ারটার যা করার এই অঞ্চলের মধ্যেই করেছে। চল। আবাহনের কথা মতোই আমরা আমবাগানের গলিটা থেকে বেরিয়ে বাদবাকি চারপাশটা খুঁজতে থাকলাম। বেশ 15-20 মিনিট খোঁজাখুঁজির পর
আমরা একটা ফাঁকা জমির কাছে এসে পৌঁছালাম, যার চারিপাশ জঙ্গলি ঝোপঝাড়ে ঢাকা। একটা সময় আমার চোখে পড়ল একটা পুরনো পরিত্যক্ত গুদাম। অবু, বিট্টু, তোরা এদিকে আয়। কি হয়েছে নীলু, কিছু পেলি নাকি? ওদিকে দেখ, একটা পুরনো গুদাম ঘরের মতো কিছু একটা মনে হচ্ছে। হ্যাঁ তো, আরে এই গুদাম ঘরটা তো বহু বছর ধরেই বন্ধ হয়ে পড়ে আছে, পরিত্যক্ত অবস্থায়। এক্ষুনি এই দরজাটা আমাদের ভাঙতে হবে, বুঝলি? ভিতরে কি রয়েছে সেটা আমাদের জানা দরকার। দরজার দিকে এগিয়ে যেতেই দেখলাম দরজায় একটা নতুন তালা ঝোলানো। বহু বছরের পুরনো একটা পরিত্যক্ত গুদাম ঘরে এমন একটা নতুন তালা, সেটা তো ঝোলার কথা নয়। দরজাটা ভাঙতে হবে, একটু সরে দাঁড়া তোরা। আবাহন সজোরে কয়েকবার লাথি মারতে পুরনো কাঠের দরজাটা ভেঙে পড়ল। আমরাও প্রবেশ করলাম ঘরটার মধ্যে। চারিদিক ধুলো ময়লার আবরণে ঢাকা। সিলিংয়ে একটা ছোট্ট ফ্যান আর দেওয়ালের গায়ে টিমটিম একটা বাল্ব লাগানো রয়েছে। এই ঘরটা ভালো করে সার্চ করা দরকার। আমার অনুমান যদি খুব ভুল না হয়, তবে সুনয়নাকে এখানেই এনেছিল ওই জানোয়ারটা। খোঁজ, চারিপাশটা খোঁজ। আমরা তিনজন মিলে সারা ঘরটা তন্ন তন্ন করে খুঁজে দেখতে লাগলাম। এই তো, এইগুলো তো নয়নার জামা কাপড়। বিট্টুর গলার আওয়াজ পেয়ে ঘুরে দেখি ঘরের একটা কোনায় পড়ে রয়েছে মহিলাদের কিছু পোশাক। তাহলে অবশেষে আমরা ক্রাইম স্পটটা খুঁজে পেলাম। ফরেন্সিক টিমকে এখানে আসার কথা বলতে হবে এক্ষুনি। খুনের ফিঙ্গারপ্রিন্ট বা অন্যান্য যাবতীয় এভিডেন্স নিশ্চয়ই পাওয়া যাবে এখান থেকে। আবাহনের এই সব কথার মাঝে আমার চোখ গেল এই ঘরের ছোট্ট জানালাটার দিকে। কেউ যেন ওখানে দাঁড়িয়ে আমাদের উপর নজর রেখে চলেছে। এই কে ওখানে? আমার গলা শুনে ছায়ামূর্তিটা সঙ্গে সঙ্গে সরে গেল। অবু, বিট্টু, তাড়াতাড়ি বাইরে চল, কেউ আমাদের উপর নজর রাখছে। আবাহন ছুটে বাইরে বেরিয়ে যায়, সাথে আমরা দৌড়াতে শুরু করি ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিটার পেছনে। স্টপ ইট! আমি কিন্তু দাঁড়াতে বলছি। আমি গোনা শুট নাও। দাঁড়া। এই সময় আমি একটা মারাত্মক কাজ করে বসি। রাস্তায় বেশ কয়েকটা ইটের টুকরো পড়েছিল। আমি সেগুলোর থেকে একটা মাঝারি মাপের ইটের টুকরো তুলে ওই ব্যক্তিটির পায়ের দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারি, আর সঙ্গে সঙ্গে ওই লোকটি মাটিতে হুমড়ি খেয়ে পড়ে যায়। আর সাথে সাথেই আবাহন গিয়ে লোকটার জামার কলার টেনে ধরে। আমি কিছু করিনি স্যার, আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দিন, আমাকে দয়া করে ছেড়ে দিন স্যার, আমি কিছু করিনি। কাকুতি মিনতি করতে থাকে লোকটি। দেখেই মনে হচ্ছিল রাস্তার ওই ভবঘুরে টাইপের কিছু। ময়লা ছেঁড়া জামা প্যান্ট, মুখ ভর্তি দাড়ি গোফের জঙ্গল। কিছুই যখন করিসনি তাহলে আমাদের দেখে এইভাবে দৌড়াচ্ছিলিস কেন? হ্যাঁ মামু, আমার মনে হচ্ছে এই সেই অপরাধী আমাদের টুপি ধোয়ার চেষ্টা করছে। চেপে ধরলে সব কথা ঘর ঘর করে বলে দেবে। বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। বেশ, মানলাম তুমি কিচ্ছু করনি। এবার সত্যি করে বলো তো চাঁদু, আমাদের উপরে নজর রাখছিলিস কেন? আমি ওই গুদামের আশেপাশেই থাকি, তাই কৌতূহলবশত। গুদামের আশেপাশেই থাকো? বেশ, তাহলে 4 দিন আগে ওই গুডাউনের কি ঘটেছিল সবটাই তুমি জানো তার মানে, তাই তো? আবাহনের এই কথা শুনে লোকটা আবাহনের পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে শুরু করে আর বলতে থাকে, ও জানতে পারলে আমাকে শেষ করে দেবে, সবাইকে শেষ করে দেবে। আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান স্যার। আবাহন নরম স্বরে বলে, তোমার কোনো ভয় নেই, তুমি কি দেখেছো আমাদের সবটা খুলে বলো। দেখলাম লোকটা আশপাশটা বারবার দেখছে। আমি আবাহনকে বললাম, উনি হয়তো ভয় পাচ্ছেন, বুঝলি? ওনাকে এখানে রাখাটা সেফ হবে না। ওনাকে তোদের ডিপার্টমেন্টে কিংবা বাড়িতে নিয়ে চল। ঠিকই বলেছিস, ওকে ডিপার্টমেন্টে নিয়ে গেলেই ভালো হবে। তোরা তাহলে বাড়ি যা, বুঝলি? আমি এনার সাথে একটু কথা বলে আসছি। ওই লোকটাকে নিয়ে আবাহন বেরিয়ে গেলে আমরাও বাড়ির দিকে রওনা হই। তবে ফেরার পথে আমাদের গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেলে পায়ে হেঁটে কিছুটা পথ এগিয়ে রাস্তার ধারে একটা দেওয়ালের দিকে তাকাতেই আমার চোখ স্থির হয়ে যায়। নীলু মামু,
কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? চলো ওইদিকে একবার দেখ বিট্টু। আঙুলের ইশারায় দূরের দেওয়ালের দিকে আমি নির্দেশ করলাম। ওই দেওয়ালে আঁকা রয়েছে সেই একই চিহ্ন আর সেই গানের পংক্তি। আরে এই চিহ্নটা কোথায় যেন দেখেছি। ওই মৃতদেহগুলির কপালে আর পাশের দেওয়ালে ভালো করে দেখ সেই গানের লাইনগুলো। তার মানে এই দেওয়াল লিখন আর কারণ না, ওই খুনির। আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, এর মাঝেই একটা বুড়ো লোক আমাদের দিকে এগিয়ে এসে বলে, আপনারা কি কোনো সমস্যায় পড়েছেন? না মানে অনেকক্ষণ ধরেই দেখছি দেওয়ালটার দিকে তাকিয়ে কি সব আলোচনা করে চলেছেন, সেই কারণেই আর কি বললাম। আচ্ছা কাকাবাবু, আপনাকে দেখে তো স্থানীয় বলেই মনে হচ্ছে। আপনি কি বলতে পারবেন এই দেওয়ালে এই চিহ্ন, এই গানের লাইনগুলো কে লিখেছে আর কবে লিখেছে? বিলক্ষণ বলতে পারবো। আমাদের পাড়ায় একটা পাগল গোছের ছেলে মাঝে মধ্যেই আসে, হয়তো সারা দেওয়াল জুড়ে সারাদিন ধরে এইসব হাবি জাবি লিখে ভর্তি করে দিয়ে যায়। কিন্তু কেন বলুন তো? আচ্ছা, শেষ কবে এসেছিল বলতে পারবেন? হ্যাঁ, ওই আগের সপ্তাহের দিকে মাসে 2 বার করে আসে ছেলেটা। এমন হাবভাব করে যেন মস্ত বড় শিল্পী। হাত পাগলা বলে আমরা আর কিছুই তেমন ভাবে বলি না। আসে, সারাদিন নিজের মতো থাকে, তারপরে চলে যায়। এর আগেও বহুবার এসেছে আর নানান গান দেওয়াল জুড়ে লিখে গেছে। ওই যে দেখো, 5-6টা গান তো হবে। কিন্তু তোমরা এত প্রশ্ন করছো কেন বলো দেখি? তোমরা চেনো নাকি ওই পাগলটাকে? আমাদের সমস্ত হিসাব ধীরে ধীরে মিলে যাচ্ছে। ওই বৃদ্ধ লোকটিকে আমি বললাম, চেনারই তো চেষ্টা করছি কাকাবাবু। আচ্ছা, আপনি ওকে কেমন দেখতে কিছু বলতে পারবেন? হ্যাঁ পারবো। বিট্টুকে ইশারা করতে ও নিজের ব্যাগ থেকে নোটবুক আর একটা পেন বের করলো। তারপরে ওই বৃদ্ধের বিবরণ মতো কিছুক্ষণের মধ্যেই বিট্টু ওর খাতায় ফুটিয়ে তোলে একটা অবয়ব। এই তবে সেই লোক, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই তো সুদাম। ওর নাম সুদাম কুণ্ডু। কেবিনের মধ্যে রাখা রয়েছে 2টি চেয়ার, যার একটিতে বসে রয়েছে আবাহন, অপরটিতে সেই ভবঘুরে লোকটা। এবার বলো তো, সেদিন রাতে তুমি ঠিক কি দেখেছিলে? কোনো কিচ্ছু গোপন করবে না, বুঝেছ? ভবঘুরে লোকটা একে একে বলতে শুরু করে সেই দিন রাতে ওই গুদামের মধ্যে ঘটা সমস্ত ঘটনাটা। বিশ্বাস করুন স্যার, এর বাইরে আমি কিচ্ছু জানি না। ওই লোকটাকে দেখলে চিনতে পারবে? হ্যাঁ স্যার, পারবো পারবো পারবো। বেশ, এখন কিছুদিন তোমাকে এখানেই থাকতে হবে। তোমাকে বাইরে বার করা এখন নিরাপদ নয়। সেই দিন সন্ধ্যায় ফিরে আমি তন্ন তন্ন করে ওই চিহ্নটার রহস্য সমাধানের চেষ্টা করতে থাকি। বেশ কিছুক্ষণের অক্লান্ত পরিশ্রমের পর আমার হাতে উঠে আসে এক বিশেষ তথ্য, যার থেকে আমার কাছে পরিষ্কার হয়ে যায় এই চিহ্নের অর্ধেক মানে। রাত 10টায় বাড়ি ফিরে আসে আবাহন, আর ফিরতেই আজকে রাস্তায় ঘটা সমস্ত ঘটনা আমরা ওকে বলি। বাবা, এ তো মেঘনা চাইতেই জল। হ্যাঁ বিট্টু, তোর আঁকা ছবিটা ওই ভবঘুরে লোকটা আইডেন্টিফাই করতে পারলেই অর্ধেক কাজ শেষ। আচ্ছা, ওই আততাইয়ের নাম দাম কিছু জানতে পারলি? হ্যাঁ, সুদাম কুণ্ডু নাম ওই লোকটার। এবার সেটা ওর আসল নাম নাকি ফেক, সেটা তদন্ত করেই বার করতে হবে। তোদের কিন্তু এখনো একটা দারুণ ইনফরমেশন দেওয়া বাকি রয়েছে। কি? অর্ধবৃত্তের রহস্য আমি কিছুটা হলেও সমাধান করতে পেরেছি। কি বলছিস? কি ইনফরমেশন পেয়েছিস বল। ওই অর্ধবৃত্তর নিচে যে ক্রস চিহ্নটা রয়েছে তার সাথে কিন্তু প্রাচীন মিশরীয় সভ্যতার একটা গভীর লিঙ্ক রয়েছে। মিশরীয় সভ্যতার লিঙ্ক? আচ্ছা, গোটা বিষয়টা একটু পরিষ্কার করে বল তো। আমি এই চিহ্নটা যখন প্রথম দেখি তখনই কেমন চেনা চেনা মনে হয়েছিল। বারবার মনে হচ্ছিল এই চিহ্নটা আমি আগেও দেখেছি। আর আজ আমার কিছু পুরনো ইতিহাসের বইপত্র ঘাঁটাঘাঁটি করতে গিয়ে বুঝতে পারি আসল ঘটনাটা কি। প্রাচীন মিশরীয় সভ্যতায় যে কৃতদাস প্রথা প্রচলিত ছিল তা তো আমরা সকলেই জানি। আর সেই সব কৃতদাসীদের কপালে ঠিক এমনই ক্রস চিহ্ন খোদাই করা থাকতো।
অনেকটা এখনকার দিনের ট্যাটুর মতো আর কি। এটা মনে করা হয় যে সেই সব দাসেরা চিরকাল প্রভুর অধীনস্থ থাকবে, এমনকি মৃত্যুর পরেও তারা প্রভুর কৃতদাস হিসেবেই থেকে যাবে। তবে হ্যাঁ, ওই অর্ধবৃত্ত আর 3টে বিন্দুর রহস্য আমি সমাধান করতে পারিনি। তার মানে সুদাম মেয়েগুলোকে খুন করেছিল এবং তারপর তাদের প্রত্যেকের কপালে এই চিহ্ন এঁকে এটাই প্রমাণ করার চেষ্টা করেছে যে ওই মেয়েগুলো ওর কৃতদাস, আর হাতে গানের লাইন লিখে নিজেকে বিশাল বড় গায়ক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। আর এবারে ওর ওই গানই ওর জীবনের চরম সর্বনাশ ডেকে আনে। কিন্তু কিভাবে মামু? এই সাইকোমালটা তো ভীষণ চালাক। আমরা যদি ওর ছবি সারা শহর জুড়ে ছড়িয়ে দিই তাহলে ও কোনো না কোনো ভাবে ঠিকই পালাবে। আবাহন রহস্যময় একটা হাসির সাথে বলে, শিকারী এবার নিজেই শিকার হবে গানের জাতাকলে পড়ে। শুধু দেখ না মজাটা, জানোয়ারটা নিজে এসেই ধরা দেবে আমাদের ফাঁদে। কিন্তু কিভাবে? আবাহন এবারে ওর গোটা প্ল্যানটা আমাদের সাথে ভাগ করে নেয়, আর তারপর শুরু হয় আমাদের যৌবন নিধন পর্ব। 2 দিন পর সকালে নানান নিউজ চ্যানেলে সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় একটা বিশেষ খবর। বিনোদন দুনিয়ায় আগমন ঘটতে চলেছে এক নতুন প্রতিভার। প্রখ্যাত চলচ্চিত্রকার কিংশুক চ্যাটার্জি ও সঙ্গীত পরিচালক দীপঙ্কর তালুকদারের যৌথ উদ্যোগে আসতে চলেছে নতুন ছায়াছবি গানের ওপারে। এই ছবির গান ইতিমধ্যেই ওনারা সিলেক্ট করে ফেলেছেন। উত্তর কলকাতার অলিগলির মাঝেই ওনারা খুঁজে পেয়েছেন তাদের ছবির জন্য উপযুক্ত গান। এক অনন্য পদ্ধতিতে কোনো শিল্পী তার লিখনি ফুটিয়ে তুলেছেন দেওয়াল লিখনের মাধ্যমে। আর এবারে সেই অজ্ঞাত পরিচয়ের শিল্পীর সঙ্গীত বেছে নিলেন বিশিষ্ট পরিচালকেরা। আপনাদের জানানো হচ্ছে এই গানের প্রকৃত স্রষ্টা যিনি, তিনি আগামীকাল ঠিক দুপুর 12টায় টালিগঞ্জের অগ্রগামী স্টুডিওতে দেখা করুন কিংশুক চ্যাটার্জি ও দীপঙ্কর তালুকদারের সাথে, আর খুলে ফেলুন ভাগ্যের চাবিকাঠি। আমরা রয়েছি আপনার অপেক্ষায়। সঙ্গীত মহলের নবতারকার খোঁজে নিউজ বাংলা। সকালে বসার ঘরে চা খেতে খেতে আমরা প্রত্যেকেই এই নিউজটা দেখছিলাম। হঠাৎ আমি আবাহনকে উদ্দেশ্য করে বলি, আদেও এতে কোনো কাজ হবেও? তিষ্ট বৎস, তিষ্ট, সবই হবে। এখন শুধু সময়ের অপেক্ষা। কাল সাপকে দুধ কলার লোভ দেখানো হয়ে গেছে, এবার দেখা যাক সে ছবল মারতে আসে কিনা। কথাটা শেষ করে একটা বাঁকা অর্থপূর্ণ হাসি ফুটে ওঠে আবাহনের ঠোঁটের কোণায়। পরদিন ঠিক সকাল 11টা নাগাদ আমরা সবাই স্টুডিওতে চলে এলাম। এর মধ্যেই জনাভাচেক লোক বাইরে লাইন দিয়ে দাঁড়িয়েছে। সবাই নিজেকে সেই অজ্ঞাত পরিচয়ের শিল্পী হিসেবেই পরিচয় দিতে চায়, কিন্তু এদের মধ্যে কে আসল জন সেটা কেবল আমরাই জানি। এক এক করে সবাইকে ডাকা হয়, নানান প্রশ্ন করা হয় তাদের, যে তারা আর কোনো গান লিখেছে বা কোথায় লিখেছে এইসব, কিন্তু কেউই সঠিক উত্তর দিতে পারে না। এইভাবে 4 জন চলে যাওয়ার পর আসে 5ম ব্যক্তি। কি মনে হয় মামু, ওই লোকটা আদৌ আসবে? বাইরে তো এখনো কয়েকজন আছে, দেখা যাক। অধৈর্য হচ্ছিস কেন? কেবিনের মধ্যে পর পর রাখা 3টে চেয়ার, যেখানে ছদ্মবেশ ধরে বসে রয়েছে কিংশুক চ্যাটার্জি ওরফে আবাহন সেন, দীপঙ্কর তালুকদার ওরফে এই অধম। আমাদের কথাবার্তার মাঝে দরজায় আবারও টোকা পড়ল। আসতে পারি? দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে একজন 30-35 বছরের ভদ্রলোক। চুলে চপচপে করে তেল মাখা, চোখে মোটা পাওয়ারের চশমা, পরনে ওই কম দামি একটা শার্ট আর প্যান্ট, মুখে দাড়ি গোফের জঙ্গল বলা চলে। আসুন, আপনার পরিচয়? এই অধমের নাম আগে সুদাম, সুদাম কুন্ডু। আমি আর বিট্টু একবার একে অপরের দিকে তাকালাম। এই সেই ব্যক্তি, কিন্তু এর সাথে তো ওই বৃদ্ধের বলা বিবরণের তেমন কোনো মিলই নেই। তবে বেশ, বসুন বসুন। তা নিজের সম্পর্কে বলুন একটু। সুদাম বলতে শুরু করে, আগে আমি এই উত্তর কলকাতার
ইঁদোগুলি চিংড়ি পোতাতে থাকে আর সারাদিন ঘুরে বেরিয়ে এইসব গান লিখে বেড়াই। বোকা বোকা হাসি দিয়ে লোকটা কথাটা বলল। আচ্ছা, তা তো বেশ ভালো কথা। শিল্পী মানুষটা তো এমনই হয়। তা সুদাম বাবু, আপনি আপনার শেষ লেখাটা কবে এবং কোথায় লিখেছিলেন? সুদাম চোখের চশমাটা ঠিক করে নিতে বলে। আগে এই সপ্তাহখানিক আগে আবার একটা গান লিখবো, জানেন তো, খুব তাড়াতাড়ি আবার একটা গান লিখবো আমি। ওমা, তাই নাকি? এ তো খুব ভালো কথা। আচ্ছা, আপনি বলুন তো, পশ্চিম পাড়াতেই কেন প্রত্যেকটা গান লিখে রেখে আসছেন? এর কি মানে বিশেষ কোনো কারণ আছে নাকি? হঠাৎ করে লোকটা কেমন যেন বদলে যেতে শুরু করলো। বারবার নিজের চশমাটা ঠিক করছে। ওর দুই চোখ যেন গোটা কেবিনের মধ্যে ছুটে বেড়াচ্ছে। হিস হিসে কণ্ঠে বলল, আছে আছে, কারণ আছে বই কি। ওই তো ওরা একদিন আমাকে বলেছিল না, আমি গান লিখতে পারি না, আমি গান গাইতে পারি না, আমার গলায় নাকি গাধার গান মানায়। এখন এখন কি হলো, এত বড় মানুষ আপনারা, সেই আমার গানকেই তো বেছে নিলেন। বলুন, আজ আমি জিতে গেছি, আজ আমি জিতে গেছি। লোকটা অদ্ভুত আচরণ করছে, পাগলের মতো হাসছে। আবাহন আবারও শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, আর আপনাকে এমন কথা বলেছিল বলুন তো, কবে বলেছিল? কে কে আবার বলবে? ওই তো আমার বাবা। বাবা বলতো, পাড়ার লোকেরাও বলতো, স্কুলের বন্ধুরাও বলতো, ওরাও খিল্লি করতো আমাকে নিয়ে, জানেন তো, হাসির পাত্র মনে করতো আমাকে, হাসির পাত্র। আর তাই তো আমি। আর সেই রাগেই আপনি সাধারণ নিরপরাধ মেয়েগুলোকে খুন করে ওদের হাতে আপনার বানানো গানের লাইনগুলো লিখে দিতেন, তাই তো? যাতে সারা শহরবাসীর মনে আপনার লেখা গানের শব্দ ত্রাসের সৃষ্টি করত। কথাগুলো বলতে বলতে আবাহনের চোয়াল শক্ত হয়ে উঠেছে। লোকটা বিস্ফারিত চোখে দেখছে আবাহনকে। আমরাও কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। লোকটা একটা সময় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় আর চিৎকার করে বলতে থাকে, কি আবল তাবল বলছেন আপনি? খুন? কিসের খুন? কাউকে খুন করিনি আমি, কাউকে না। শাট দ্য ফাক আপ সুদাম কুন্ডু, শাট আপ। অনেক খেলা দেখিয়েছিস তুই, অনেক। তোর পাগলামির মাত্রা ছাড়িয়েছে বহুদিন। একের পর এক নিরপরাধ মেয়েদের খুন করেছিস, তারপর তাদের সাথে। ছি, তুই কি মানুষ? সুদাম এই কথাগুলো শুনে পালাতেই যাবে, তার আগে ইন্সপেক্টর হালদার এবং ওনার গোটা টিম পুরো কেবিনটাকে ঘিরে ফেলেছে। পালানোর আর কোনো পথ নেই সুদাম কুন্ডু। ভালোই ভালো বলে দাও, এতগুলো খুন তুমি কেন করলে? বেশ করেছি, যা করেছি বেশ করেছি, আবার করব। ওদের কোনো অধিকার ছিল না এই পৃথিবীর বুকে বেঁচে থাকার, আর ওরা তো আমার দাস। আমি ওদের সাথে কি করব না করব সেটা তো আমি ঠিক করব, আপনারা নয়। আবাহন সপাটে চর কষিয়ে দেয় সুদামের গালে। ওই মেয়েগুলো তোর দাস নয় রে শুয়ারের বাচ্চা, ওরা মানুষ। দে আর ব্লাডি হিউম্যানস। খুব শখ না মেয়েদের শরীর নিয়ে খেলা করার? আমরাও তোকে নিয়ে ইচ্ছা মতন খেলবো। এবারে বল, কেন খুনগুলো করেছিস? বল। বিট্টু ছুটে গিয়ে সপাটে লাথি মারে সুদামের পেটে। কয়েক ঘা ঘুষি মারতে গেলে আমি ওকে ধরে ফেলি। আইন নিজের হাতে তুলে নিস না বিট্টু। ওর জন্য আমি আমার সবকিছু হারিয়েছি নীলুমামু। সুদাম যন্ত্রণায় কাতরাচ্ছে। আবাহন গিয়ে ওর গলা টিপে ধরে বলে, এখনো সময় আছে, সত্যিটা বল, না হলে কিন্তু বুঝতে পারছিস না কি হতে পারে তোর সাথে। ওই মেয়েগুলো চাকরি করত, এটাই ওদের অপরাধ, বুঝতে পেরেছেন? মেয়েদের জায়গা বাড়ির অন্দর মহলে, বাইরের দুনিয়া মেয়েদের জন্য নয়। যে মেয়ে বাড়ির বাইরে কাজে গেছে তারাই নিজের স্বামী, সংসার, সন্তান সব ছেড়ে চলে গেছে নিজেদের মতো বাঁচতে। একবারও ভেবে দেখেনি যে তাদের সন্তানের উপর দিয়ে কি যেতে পারে। সমাজ সেই সন্তানকে কোন নজরে দেখতে পারে। আর এই কারণের জন্যই আমি মেয়েদের বাইরে চাকরি করতে যাওয়া পছন্দ করি না। তাই ওদের এক এক করে এক এক
করে কষ্ট দিয়েই খুন করেছি, আর তার জন্য আমার মনে একটু অনুশোচনা নেই, একটুও না। আর ওদের কপালে যে চিহ্নটা এঁকে দিতে, ওটার অর্থ কি? ওটার অর্থটাও আপনারা খুঁজে বার করতে পারেননি? আপনারা নাকি আমাকে ধরবে না? অর্ধবৃত্ত মানে আমার অপূর্ণ সংসার, 3টে বিন্দু মানে আমার পরিবার, এই সমাজ, আর আর তৃতীয় আমার এই নিয়তি, যা আমার এই অবস্থার জন্য দায়ী, আর ওই ক্রস যা কৃতদাসের চিহ্ন বহন করে। এরা প্রত্যেকে আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, প্রত্যেকে। তাই আমিও শুরু করেছি এই আমার নিশিক্রিয়া, যার প্রত্যেকটা অধ্যায় লেখা রক্তে। ওই মেয়েগুলোর খবর তুই পেলি কোথা থেকে? ওদের পেছনে আমি অনেক দিন ধরেই পড়েছিলাম। দেখতাম ওরা অনেক রাত করে বাড়ি ফিরত, আর এই রাত করে বাড়ি ফেরাই ওদের জীবনে কাল হয়ে এলো, কাল হয়ে এলো। আর তোর জীবনে কাল হয়ে এসেছে তোর এই রক্তের গান। ওই প্রত্যেকটা খুন খুব নিখুঁত ভাবে করেছিলি, জানিস তো, ভীষণ নিখুঁত। শুধু একটা ভুল করেছিলিস, এই গানগুলো বেঁধে তোর শিল্পী হওয়ার লোভ করে। এগুলোই আজ তোর এই অবস্থার জন্য দায়ী। আমাকে এইভাবে আপনারা অ্যারেস্ট করতে পারেন না। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই আপনাদের কাছে। হ্যাঁ, প্রমাণ নেই। কে বলেছে তোর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই? হ্যাঁ, তোর পাড়ার কাকু আশুতোষ বোস আর ওই ভবঘুরে লোকটা, যে তোকে সেদিন রাতে সুনয়নার সাথে ওই অত্যাচারগুলো করতে দেখেছিল, তারা সাক্ষী দেবে তোর বিরুদ্ধে, চিন্তা করিস না। তোর বাঁচার সব রাস্তা বন্ধ। ছেলেবেলায় পাওয়া আঘাতের জন্য মানসিকভাবে সম্পূর্ণ একজন অসুস্থ সাইকো কিলার হয়ে উঠেছিস তুই। অফিসার, যত দ্রুত সম্ভব একে মেন্টাল অ্যাসাইলামে পাঠানোর ব্যবস্থা করুন। তারপর মহামান্য বিচারক যা শাস্তি ওকে প্রদান করবেন তাই আমরা মেনে নেব। অফিসার, একে আমার চোখের সামনে থেকে নিয়ে যান একটু। আজ শুধুমাত্র তোমার জন্যই এত বড় একজন অপরাধী ধরা পড়লো আবাহন। থ্যাংক ইউ সো মাচ। আমাকে ধন্যবাদ জানাবেন না অফিসার। আমি যা করেছি আমার কর্তব্য বোধ থেকেই করেছি। আর এই যে আমার প্রাণ, আমার বিট্টু, ওকে যে কথা দিয়েছিলাম আমি, ওর বান্ধবীর হত্যাকারীকে আমি ঠিক খুঁজে বার করব আর তাকে উপযুক্ত শাস্তি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমি আমার কথা রাখতে পেরেছি, এটাই আমার শান্তি। বিট্টু জড়িয়ে ধরে আবাহনকে। ওদের দুজনের চোখ দিয়ে ঝরে পড়ছে অশ্রুধারা, সাথে আমারও। আজ অন্তত শান্তি পাবে সুনয়না আর সুনয়নার মতো বাকি মেয়েগুলোর আত্মা। সুদামকে টেনে নিয়ে যাওয়ার সময় সে চিৎকার করে একটাই কথা বলে, রক্তের খেলা শেষ হয় না আবাহন সেন, শেষ হয় না দাসত্বের খেলা। এই দুনিয়ার সবাই সবার তার, কেউ অর্থের তো কেউ ক্ষমতার, কেউ অর্থের বা কেউ ক্ষমতার।